নমস্কার, আমি সুভাই রেজোনেন্স এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সবাইকে অভ্যর্থনা জানাই আমাদের রেজোনেন্স এক্সপিরিয়েন্সের এই প্ল্যাটফর্মে। আজ আমাদের মধ্যে যিনি অ্যাজ এ গেস্ট স্পিকার উপস্থিত আছেন, তিনি একজন আয়ুর্বেদিক ফিজিশিয়ান, একজন মেডিকেল অফিসার, একজন এক্সপার্ট ইন পঞ্চকর্ম অ্যান্ড কসমেটোলজি এবং একজন টাইপ 2 ডায়াবেটিক রিভার্সাল এক্সপার্ট বাই মাধুবাগ ওয়ে। আজকে আমাদের কনভারসেশনের মেন টপিক হচ্ছে আয়ুর্বেদ এবং তার কোর প্রিন্সিপাল, তার আইডিয়া, তার আইডিওলজি কি কি, তার ফিলোসফি কি কি, এবং আয়ুর্বেদে যে কোনো ডিজিজ কিভাবে ট্রিট করা হয়। আয়ুর্বেদ টপিকটা এতটাই বড়, আপনারা কনভারসেশনটা শুনলে বুঝতে পারবেন। টপিকটা এতটাই বড় যে একটা এপিসোডে পুরোটা কভার করা হয়তো সম্ভব নয়। আমরা চেষ্টা করব এই টপিকটা নিয়ে আরো ইন ডিটেইল ডিসকাশন করার আপকামিং এপিসোডে। এবং আজকের যে টপিক সেটা নিয়ে অনেক মিসকনসেপশন, আয়ুর্বেদ নিয়ে অনেক মিসকনসেপশন অলরেডি আমার চারদিকে আছে, সেগুলোকে ক্লিয়ার করার একটা চেষ্টা এবং এই ইন্টেনশনে আমরা আজকের এই পডকাস্টটা শুরু করতে চলেছি। সো লেটস গেট ইনটু ইট এন্ড প্লিজ জয়েন মি ওয়েলকামিং আওয়ার নেক্সট গেস্ট ডক্টর শম্পা পরমানিক। জয় ধন্বন্তরী নারায়ণায় নমঃ। ভগবান ধন্বন্তরীকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। সর্বে অত্র সুখিনো সন্তু, সর্বে সন্তু নিরাময়া। নমস্কার, আমাদের এই প্রপোজালটা অ্যাকসেপ্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের আজকের যে টপিক আয়ুর্বেদ, স্পেসিফিক্যালি আমার পার্সোনালি খুব পছন্দ এই সাবজেক্টটা। প্রথমত এনশিয়েন্ট ইন্ডিয়া যে শুধুমাত্র মেডিসিনাল সায়েন্স বলবো না, লাইফটাকে লিড করার যে স্টেপগুলো, যেগুলো মানে আমাদের লাইফস্টাইলের একটা ইউজার ম্যানুয়াল যেটা আমরা আয়ুর্বেদ থেকে পাই, সেটা নিয়ে অনেক মিসকনসেপশন আছে আমাদের চারিদিকে। এবং এতটাই মিসকনসেপশন আছে যে আমরা হয়তো আমাদের নিজের অরিজিনেটেড যে মেডিসিনাল সায়েন্সটা, সেটাকে ফলো না করে আমরা অন্যান্য কান্ট্রির যে রিসেন্ট মডার্ন মেডিকেল সায়েন্সটাকে ফলো করার বেশি ইনফ্লুয়েসড হয়ে আছি। তার একটা কারণ এটাও যে আয়ুর্বেদটা নিয়ে আমাদের মধ্যে অনেক কম নলেজ আছে, আমরা অনেক ভুল জানি। সেটাকে ক্লিয়ার করার উদ্দেশ্যে আজকে আমাদের এই পডকাস্টটি। ধন্যবাদ আমাদের প্রপোজালটা অ্যাকসেপ্ট করার জন্য, আমাদের প্ল্যাটফর্মে আসার জন্য, আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ জানাই। আর আশা করছি এই পডকাস্টের মাধ্যমে মানুষকে আয়ুর্বেদের সম্বন্ধে একটি সঠিক ধারণা তুলে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। প্রথমে জানতে চাইবো যে আয়ুর্বেদে আপনার আশা কিভাবে, এই সাবজেক্টটা আপনি চুজ করলেন কিভাবে, বা এই প্রফেশনটা আপনার চুজ করলেন কি জন্য? অ্যাকচুয়ালি ব্যাপারটা প্রথমে আয়ুর্বেদ ছিল না, ব্যাপারটা ছিল ডাক্তার হতে হবে। আচ্ছা, হ্যাঁ, তো ডাক্তার হতে হবে বলতে ছোটবেলা থেকে অ্যালোপ্যাথি আর হোমিওপ্যাথি এই দুটো দেখতেই অভ্যস্ত ছিলাম। তো আয়ুর্বেদ বলে যে কিছু আছে সেটা কিন্তু আমি ভর্তি হওয়ার আগে আমি অন্তত জানতাম না। এটা অনেক প্রাচীন চিকিৎসা শাস্ত্র কলেজও বহু পুরনো, কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গে মাত্র একটি কলেজ ছিল তখন, আর তাতে 7টা সিট, এবং তার মধ্যে আবার ত্রিপুরার রিজার্ভেশন, মানে ঘরে ঘরে 50 জন প্রত্যেক বছর পাস আউট হতো। এবার 50 জন মানে এত বড় পশ্চিমবঙ্গ রাজ্যের আয়তনও কিন্তু কম না। সেখানে যেভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাতে কিন্তু আয়ুর্বেদটাই যে আছে, আমার বাড়ির পাশে কোনো আয়ুর্বেদিক ডাক্তারকে আমি দেখাতে গেছি, সেটা তো আমার ধারণা ছিল না। ছোটবেলাতে যখন কোনো শারীরিক প্রবলেম হয়েছে, হয় হোমিওপ্যাথি গেছি নয় অ্যালোপ্যাথি গেছি। তো সেই সূত্রে আমি কিন্তু আয়ুর্বেদটা অ্যাক্সিডেন্টালি বা ইনসিডেন্টালি আমাকে চুজ করতে হয়েছে। মানে আমি যখন অপশন পাই, এমবিবিএস আমি পাই না, তখন আমি এই সাবজেক্টগুলোর মধ্যে আয়ুর্বেদটাকে চুজ করি। আয়ুর্বেদ, হোমিওপ্যাথি, বাকি যে আছে ইউনানি, এগুলোর মধ্যে আমি আয়ুর্বেদটাকেই চুজ করি। আচ্ছা, এটা তখন কোন কলেজটা ছিল, একমাত্র কলেজ যেটা বলছেন? তখন ছিল জেবি রায় স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা রাজা দীনেন্দ্র স্ট্রিটে, আর এদিকে আপনার ধরতে গেলে আরজি করের পিছন দিকটাই আর কি পড়ে, দেশবন্ধু পার্কের পাশে। আচ্ছা, আর মাত্র তখন 60টা সিট ছিল, তার মধ্যে আবার 10% রিজার্ভেশন। হ্যাঁ, রিজার্ভেশন ত্রিপুরার জন্য। আচ্ছা, মানে খুবই কম সংখ্যাতে স্টুডেন্ট প্রত্যেক বছর পাস হতেন ডক্টর। হ্যাঁ, একদমই তাই। আর বর্তমানে কতগুলো কলেজ আছে পশ্চিমবঙ্গে? বর্তমানে 3টে কলেজ আছে। আচ্ছা, আর এটা এখন যারা স্টুডেন্টস, তারা যদি কেউ আয়ুর্বেদ পড়তে চায়, তার কি রাস্তা? এখন তো একটাই মেডিকেল সায়েন্সের একটাই জয়েন্ট হয়ে গেছে, যেটাকে নিট বলে এখন। সেই নিটটা দিয়ে র্যাঙ্ক ওয়াইজ আপনার পাওয়া যায়। আর কত বছরের কোর্স হয় এটা? প্রথম এটা সমস্ত মেডিকেল সায়েন্স গুলোই একই প্যাটার্নের কোর্স ফলো আপ করা হয়, অন্তত এখন তো তাই হয়। আপনার 4.5 বছর হচ্ছে 3টে প্রফ, 1.5 বছর করে জেনারেলি একটা প্রফ হয়। 4.5 বছর পড়াশোনা, তারপর 1 বছর ইন্টার্নশিপ কমপ্লিট, মানে ওটা কম্পালসারি। তার মানে আপনার 5.5 বছর হলো। এরপর হাউস স্টাফশিপ 1 বছর, মোটামুটি 6.5 বছর 7 বছর তো লেগেই যায়। আচ্ছা, 6.5 বছর 7 বছর প্লাস স্পেশালাইজেশন কিছু করা যায়? এরপর তো স্পেশালাইজেশনটা তো তারপরে, এটা জাস্ট ব্যাচেলার ডিগ্রিটা পেতে আমাদের যে ডিগ্রিটা দেওয়া হয় আয়ুর্বেদে, সেটা হচ্ছে বিএএমএস, ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি। আচ্ছা,
আর এর মধ্যে স্পেশালাইজেশনস কি যেরকম বাকি অন্যান্য ইয়ের? বাকি যেমন আছে, ধরুন এমবিবিএস পড়ার পর কেউ মেডিসিন গেল, কেউ সার্জারি গেল, কেউ এনটি গেল, আমাদেরও কিন্তু স্পেশালাইজেশন আছে। আমাদের মেডিসিনটাকে আমরা বলি কায়া চিকিৎসা। আচ্ছা, ঠিক আছে। আমাদের যে আয়ুর্বেদের মূল যে প্রিন্সিপাল কিছু ফলো করা হয় সেটাকে আমরা বলি বেসিক প্রিন্সিপালের উপর এনটি, হ্যাঁ, সার্জারির উপর এনটি, আচ্ছা, হ্যাঁ, এরকম স্পেশালাইজেশন। স্পেশালাইজেশন আছে। আচ্ছা, আর এই স্পেশালাইজেশন গুলো এই আমাদের পশ্চিমবঙ্গের কলেজেই? হ্যাঁ, পশ্চিমবঙ্গে একটাই মাত্র কলেজ আছে স্পেশালাইজেশনের জন্য, যেটা হচ্ছে আপনার শ্যামাদাস বাচস্পতি। আচ্ছা আচ্ছা, আয়ুর্বেদের পাথ যেটা, সেটা প্রথম কথা জানতে চাইবো যে আয়ুর্বেদের পাথটা অন্যান্য মেডিসিনাল সায়েন্স থেকে আলাদা কিভাবে? আচ্ছা, প্রথমে তাহলে আমাকে জানতে হবে আয়ুর্বেদ কি। আমাদের কিন্তু একটা কমন যেটা ধারণা আছে, আয়ুর্বেদ মানে একটু গাছরা শিকড় বাকড় দিয়ে একটু শিকড় বেটে দিল, কিছু একটা দিল, গাছের পাতাটা তা একটু রস করে এটা খেয়ে নে, তুই সেরে যাবি। এইটা কিন্তু একদমই ঠিক না। আয়ুর্বেদ কথাটাকে যদি আমি প্রথমেই ভাগতে চাই আর কি, তাহলে আয়ু আর বেদ দুটো আমি টার্ম পাচ্ছি। আয়ু মানে লাইফ, আর বেদ মানে কিন্তু হচ্ছে নলেজ। তাহলে কি হচ্ছে, লাইফের নলেজটা যার মধ্যে আছে সেটাই হচ্ছে আয়ুর্বেদ। হ্যাঁ, নলেজ অফ লাইফ বলতে পারি আমরা এক কথায়। আয়ুর্বেদ হচ্ছে নলেজ অফ লাইফ। এই নলেজ অফ লাইফ বলতে আপনি ধরুন আমাদের এই আয়ুর্বেদ থেকে আবার বলা হয় পঞ্চম বেদ। আমরা চারে চতুর্বেদ ছোট থেকে পড়ে অভ্যস্ত, ঋক, সাম, যজু, অথর্ব। এই অথর্ব বেদের একটা পার্ট হচ্ছে আয়ুর্বেদ। আচ্ছা, ঠিক আছে, অথর্ব বেদের একটা পার্ট হচ্ছে আয়ুর্বেদ, তাই এটাকে কিন্তু পঞ্চম বেদও বলা হয়। আয়ুর্বেদকে বেদের স্থান দেওয়া হয়েছে। বেদ কিন্তু আমরা সব থেকে কি বলবো ভ্যালুয়েবল একটা, স্থানীয় স্ক্রিপচার, হ্যাঁ, সেই স্থানটা কিন্তু আয়ুর্বেদকে দেওয়া হয়েছে। অথর্ববেদের এটা একটা পার্ট। এই পার্টটার মধ্যে আয়ু রিলেটেড, মানে আপনার জীবন কিভাবে আপনি কাটাবেন তার সমস্ত কিছু বলা আছে। আচ্ছা, এবার যদি বলেন আয়ুর্বেদের প্রয়োজনটা কেন, এটা আমি আপনাকে 2 লাইন জাস্ট একটা শ্লোকে বলছি। প্রয়োজনম 400 স্বাস্থ্যস্য স্বাস্থ্য রক্ষণম আতুরস্য বিকার প্রশমনম। আমরা যেটা এখন মডার্ন সায়েন্সে বলি প্রিভেনশন করা, সবকিছু রোগ প্রিভেনশন করা, বিভিন্ন টিকা আসছে, বিভিন্ন কিছু যে রোগ প্রিভেনশন করো, ম্যালেরিয়া প্রিভেনশনের জন্য মশারি টানা, এই যে প্রিভেনশন কনসেপ্টটা, সেটা আজ থেকে কিন্তু আয়ুর্বেদ 5000 বছর আগে। হ্যাঁ, তখনই কিন্তু এটা আছে। প্রয়োজনম 400, কি প্রয়োজন? হ্যাঁ, স্বাস্থ্যস্য স্বাস্থ্য রক্ষণম, সুস্থ ব্যক্তির স্বাস্থ্য রক্ষা করা। ঠিক আছে। আর আতুর মানে হচ্ছে আপনি যখন ডিজিজ কন্ডিশনে আছেন, আপনার যখন কোনো রোগ হয়েছে, সেই আতুর ব্যক্তির রোগ প্রশমন করা, সেই রোগটা ঠিক করা। তার মানে দুটো পার্ট হচ্ছে এখানে। এক হচ্ছে আপনি সুস্থই থাকবেন, জেনারেলি আপনার সুস্থ থাকাটাই কিন্তু উচিত। তাহলে সুস্থ থাকবেন, সুস্থ থাকতে গেলে আমাকে কি কি করতে হবে যাতে আমার শরীরে রোগটাই তৈরি না হয়, এটা 1 নাম্বার। আর 2 নাম্বার, যেহেতু মানুষের শরীর, আমরা সবসময় তো সবকিছু 100% কারেক্ট করতে পারবো না, তার ফলে আমাদের রোগও হবে। সেই রোগ হলে তখন সেই রোগটাকে আমরা কিভাবে নির্মূল করব, এই দুটো পারসেপশনে কিন্তু আয়ুর্বেদে আছে। আচ্ছা, মানে প্রিভেনশন এন্ড কিউরিং, একদম প্রিভেনশন এন্ড কিউরিং। আচ্ছা, এই আয়ুর্বেদের আপনি যেরকম বললেন যে 5000 বছর পুরনো, আমরা মেইনলি আয়ুর্বেদ কোন কোন বই থেকে জানতে পারি? আচ্ছা, আয়ুর্বেদ আমরা মেইনলি জানতে পারি আমাদের এখানে বৃহত্রয়ী, লঘুত্রয়ী মেন। আমি একদম কিন্তু যেটা অ্যাকচুয়াল স্ক্রিপচার আমি সেটা নিয়ে কথা বলছি, কারণ এখন বিভিন্ন 2-4টে গাছের একটু বর্ণনা দিয়ে আর তার গুণাগুণ দিয়ে এখন প্রচুর বই বাজারে বেরিয়ে গেছে। আর এখন ইউটিউব আর ফেসবুকের জন্য সবাই মানে স্পেশালিস্ট অনেকটা। হ্যাঁ, তো মেনলি যেটা আমাদের করা হয়, মহর্ষি চরকের চরক সংহিতা, সুশ্রুতে সুশ্রু সংহিতা, আর আচার্য বাগভটের অষ্টাঙ্গ হৃদয় অষ্টাঙ্গ সংহিতা, এইগুলোকে বলা হয় বৃহত্রয়ী। মেনলি এই 3টেই আপনাকে আমাদের ফলো করতে হয়। তার মধ্যে এই যে যেটা চরক সংহিতা বললাম, এটা আমাদের কায়া চিকিৎসা বা মেডিসিন পার্টটা পুরোটাকে কভার করে। ঠিক আছে। আর সুশ্রুত ফাদার অফ সার্জারি, আমরা সুশ্রুতের এখন অনেক স্থানে বিদেশেও মূর্তি টুর্তি বসানো হচ্ছে, কিন্তু সেটাও কিন্তু অরিজিন ভারত। হ্যাঁ, সুতরাং আমরা ফলো করার আগে কিন্তু আমাদের নিজের বেস্টটা আমার মনে হয় জানা উচিত। আমরা উনাদেরও অনেক ভালো আছে, আমরা ভালোটা নেবো, কিন্তু তার মানে এই নয় যে আমার মধ্যে কোনো ভালো নেই। এইটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমরা সবসময় ওটা আমরা অনুকরণ করতে চাইছি, যেহেতু ওটা আমাদের নিজেদের মধ্যে রিচেবল নয়, সেহেতু আমরা ভাবছি ওটা বোধহয় খুব ভালো জিনিস।
কিন্তু আমাদের নিজেদের কাছে কি আছে সেটাও বোধহয় আমার মনে হয় একটু উল্টো পাল্টে দেখা উচিত, যে আমার নিজের কাছে আমার নিজের মধ্যে কি গুণ আছে, আমার নিজের দেশে কি আছে, সেগুলো বোধহয় আমার মনে হয় একটু দেখা উচিত। আমি বাইরের যে কোনো ভালো জিনিস আমি অ্যাডাপশন করব, কিন্তু সেটা অ্যাডাপশন করব, কিন্তু তার মানে এটা নয় যে আমারটাকে ছেড়ে দিয়ে, আমারটাকে রিজেক্ট করে দিয়ে কিন্তু নয়। আচ্ছা, আর এইটা নিয়ে অনেকের মধ্যে হয়তো অনেক জানা ছিল না আমাদেরই হয়তো, যে আমাদের এই অপারেশনের যে আইডিয়াটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি আয়ুর্বেদ অরিজিনেটেড। হ্যাঁ, একদম ফাদার অফ সার্জারি সুশ্রুতকে বলা হয়। এবার বহুদিন আগে এই যে এখন কি বলবো স্ক্রিন গ্রাফটিং একটা বিরাট চিকিৎসা। হ্যাঁ, এই যে আগে তো যুদ্ধ হতো, মানে আমি আজ থেকে বহু বছর আগে বলছি, রাজায় রাজায় যুদ্ধ হতো এরকম ইয়ে, তো নাক কাটা যেত। হ্যাঁ, তরোয়ালে নাক কাটা যেত, সেই যে নাকের রাইনোপ্লাস্টি সেটা কিন্তু সুশ্রুত সংহিতায় বর্ণনা আছে। তার মানে আপনি ভেবে দেখুন আজ থেকে কত বছর আগে কতটা অ্যাডভান্স ছিল, তবে না ওটা করা গেছে। সুশ্রুত সংহিতার বাদ যখন কথা যখন উঠলো, চরক সংহিতাতে বললেন আপনি কায় চিকিৎসাটা আছে, যেটা মেডিসিনাল সায়েন্সটা, আর আপনার সুশ্রুত হচ্ছে সার্জারি পার্ট। সুশ্রুত সংহিতা ওটা আছে, আর বাগবটে যে বাগবটটাই সবটাই কম্বাইন আছে, তার সাথে আপনার মেইনলি লাইফস্টাইলটা কি করে আপনি লিড করবেন, লাইফস্টাইলের ব্যাপারটা সেটা মেইনলি হাইলাইট করা আছে। সবের মধ্যে সব আছে, কিন্তু তার মধ্যে স্পেসিফিক যদি আমি ক্যাটাগরাইজ করতে যাই তাহলে এই ব্যাপারটা। আচ্ছা, তো এই 3টে সেকশনের বই আমাদের মানে যে কোর্সগুলো আপনি বললেন বেঙ্গলের মধ্যে বা ইন্ডিয়াতে, এই 3টে বই এগুলো পড়ানো হয়? হ্যাঁ, এই 3টে বই তো আপনাকে পড়তেই হবে, এটা একদম বেসিক বই, আপনাকে চরক সুশ্রুত বাগবট পড়তেই হবে। আচ্ছা, হ্যাঁ, এবার তার সাথে আরো বিভিন্ন সংহিতা আছে, কাশ্যপ আছে, সারঙ্গধর আছে, আরো প্রচুর কিছু আছে, কিন্তু এইটা আপনার ম্যান্ডেটারি। আর একটা জিনিস যেটা মানে আমাদের একটা তো সবার থাকে ধারণা যে আয়ুর্বেদিক ডাক্তারি, আয়ুর্বেদিক সাবজেক্টে কিন্তু মূলত সংস্কৃত বেস্ট, যেহেতু বেদ বললাম তো সংস্কৃত বেস্ট হবে, ঠিক আছে। আর একটা ব্যাপার, আমাদের যেমন ধরুন দুটো করে পড়তে হয় একটা সাবজেক্ট, আমরা কিন্তু মডার্নে যারা পড়ে তারা হয়তো অ্যানাটমি শুরু করলো, তাদের অ্যানাটমির উপর পরীক্ষা হলো, আমাদের কিন্তু শারীর রচনা প্লাস অ্যানাটমি, মডার্ন অ্যানাটমি প্লাস আমাদের যে আয়ুর্বেদের সেটাও কিন্তু আমাদের পড়তে হয়। সুতরাং প্যারালালি দুটো জিনিসই আমাদেরকে পড়তে হয়। আচ্ছা, এই মডার্ন অ্যানাটমি আর আয়ুর্বেদিক অ্যানাটমির মধ্যে ডিফারেন্স কি কি হয়? ডিফারেন্স অ্যানাটমিতে খুব একটা কিছু ডিফারেন্স হয় না, কারণ অ্যানাটমি তো আপনারও যা হয়তো টার্মের ডিফারেন্স আছে, হ্যাঁ, কিন্তু অ্যানাটমির আপনার তো হার্টের যা কাজ সেটাই তো করবে, হয়তো কিছু এক্সপ্লানেশনের ডিফারেন্স আছে, জেনারেলি সেরকম কিছু নয়। আমাদের অ্যানাটমিতে যেমন আপনার মর্মস্থান বলে একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে ভাইটাল কিছু পয়েন্ট, তার মধ্যে আমি জাস্ট 3টে উল্লেখ করছি, শির, হৃদয়, বস্তি, এই 3টে হচ্ছে সদ্য কারহর মর্ম। আপনি যখন দেখেন যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো, ব্রেন ইনজুরি যখন হলো, তখন কিন্তু ওই যার ব্রেন ইনজুরি হলো তার কিন্তু মারা যাওয়ার চান্স অনেক হাই রিস্ক থাকে, কিন্তু একটা যদি হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, তাহলে কিন্তু সে প্রাণে বেঁচে গেল। তো এই যে আপনার শিরো মানে মাথা, হার্ট আর বস্তি, এই 3টে রিজিয়নে যদি কোনো আঘাত লাগে বা ধাক্কা লাগে যে কোনো কিছু, তাহলে কিন্তু সদ্য প্রাণহর মানে সঙ্গে সঙ্গে প্রাণটা বেরিয়ে যাবে, মানে ব্যক্তি মৃত্যু হবে। শির, হৃদয় আর বস্তি মানে ইউরিনারি ব্লাডারের। আচ্ছা আচ্ছা, এই 3টে ভাইটাল পয়েন্ট আছে। মর্মস্থান আমাদের এই উল্লেখটা অনেকগুলো আছে, তার মধ্যে 3টে মেন, একদম মেন ভাইটালটা জাস্ট আমি বললাম। তো এই মর্মস্থানের আইডিয়াটা মানে এগুলো আপনার একদম আরো ডিটেইলে আপনার সুশ্রুত সংহিতায় আছে। আচ্ছা, মানে এইটা কি আমরা একটা ডিফারেন্স হতে পারে যে এই স্থানগুলো নিয়ে ডিটেইল আলোচনা শুধুমাত্র আয়ুর্বেদেই আছে, ইয়েতে অ্যালোপ্যাথিক সায়েন্সটাতে এটা কি উল্লেখ আছে না? এইরকম ভাবে যে আমাদের মর্ম পয়েন্ট গুলো সেইগুলো এইভাবে উল্লেখ নেই, আমাদের যেভাবে উল্লেখ আছে সেইভাবে আপনার উল্লেখ নেই, মানে ফিলোসফিটা অনেকটা ডিফারেন্ট দুটো। হ্যাঁ, একদম। আচ্ছা, এরপরে জানতে চাইবো আয়ুর্বেদের কোর প্রিন্সিপালটা কি, মানে আয়ুর্বেদ কিভাবে কাজ করে, ওভারঅল আইডিয়াটা কি আয়ুর্বেদের, যদি একটু সংক্ষেপে বলেন। আচ্ছা, আয়ুর্বেদ সংক্ষেপে বলাটাই মুশকিল, একটার সাথে একটা লিঙ্কটা হয়ে যায়। আমি চেষ্টা করছি যতটা মানে ক্লিয়ার করে বলা যায় যাতে সবাই বুঝতে পারে। এবার শরীর কি, প্রথমে এটা জানতে হবে। আমরা হিউম্যান বডি, শরীর কি? শরীর হচ্ছে সত্ত্ব, শরীরেন্দ্রিয় সত্তাত্ম সংযোগধারী জীবিতম। হ্যাঁ, মানে হচ্ছে শরীর, ইন্দ্রিয়, 10টা ইন্দ্রিয়, কর্মেন্দ্রিয় আর হচ্ছে
জ্ঞানেন্দ্রিয়। আর হচ্ছে শরীর, ইন্দ্রিয়, সত্ত্ব। সত্ত্ব মানে হচ্ছে মন আর আত্মা। এই চারটে জিনিস, শরীর মানে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, ঠিক আছে, শরীর, ইন্দ্রিয় মানে 10টা ইন্দ্রিয়, মন আর আত্মা, এই চারটে যখন সংযুক্ত অবস্থায় থাকে তখন কিন্তু শরীর, ঠিক আছে, তখন আমরা সেই মানুষটা জীবিত। যখন মানুষটা মারা যায় তখন একটা কোনো যদি চলে যায়, আমরা কি বলি, আত্মা বেরিয়ে গেল, আত্মা বেরিয়ে গেল, বা ইন্দ্রিয়গুলো কাজ করা বন্ধ করে দিল। তো একদম 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 এই চারটে যখন সংযোগ অবস্থায় থাকছে সেটা হচ্ছে শরীর। এবার আরো যদি আমরা একটু ভেতরে যাই তাহলে কোর প্রিন্সিপাল যদি আমরা বলি, মানে সমস্ত পৃথিবীতে 5টাই এলিমেন্ট আছে। পঞ্চ মহাভূত যেটাকে বলে, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, ঠিক আছে। ক্ষিতি মানে হচ্ছে আর্থ, হ্যাঁ, অপ মানে ওয়াটার, তেজ মানে ফায়ার, ক্ষিতি অপ, মরুত হচ্ছে এয়ার, আর বোম হচ্ছে স্পেস বা আকাশ, ঠিক আছে। এই 5টাই এলিমেন্ট কিন্তু আছে ইউনিভার্সে, এর বাইরে কিন্তু পঞ্চমহাভূত। আমাদের যে শরীর সেটাও কিন্তু পঞ্চমহাভূত দিয়ে তৈরি। এবার বলি, দোষ ধাতু মল মূলম হি শরীরম। হ্যাঁ, আগেরটাই আমরা বললাম শরীর কি কি নিয়ে শরীরটা তৈরি হলো। যদি সবগুলো প্যারামিটার একসাথে থাকে, শরীর, ইন্দ্রিয়, মন, আত্মা, তাহলে সেটা শরীর হলো, ঠিক আছে। এবার হচ্ছে দোষ ধাতু মল মূলম হি শরীরম। এবার আমরা ফিজিওলজি পোর্শনে কিছুটা ঢুকছি। কি বলেন? দোষ ধাতু মল মূলম হি শরীরম। এখন দেখবেন অনেকেই, যেহেতু এখন অনেক কিছু আমাদের ওপেন অ্যাক্সেস, ইউটিউব বা নেট, গুগলের জন্য, প্রকৃতি, বাতা, পিত্তা, কফা, হ্যাঁ, অ্যাকচুয়ালি হচ্ছে বাত প্রকৃতি, পিত্ত প্রকৃতি, কফ প্রকৃতি। এই তিনটে হচ্ছে দোষ, ত্রিদোষ, ঠিক আছে। আর ধাতু কি? রস, রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা, শুক্র, এই 7টা ধাতু। আর মল কি? মল হচ্ছে আপনার, যেটা আমরা স্কুল পাস করছি, পুরিশ, মূত্র, শ্বেত। শ্বেত মানে হচ্ছে ঘাম। এই কম্বিনেশনটা নিয়ে একটা শরীর পারফর্ম করছে সারাক্ষণ। 3টা সেকশন হলো, দোষ, ধাতু, মল। দোষ, ধাতু, মল। দোষ, ধাতু, মল, এইগুলো নিয়ে এটা হচ্ছে শরীরের মূল জিনিস। হ্যাঁ, আমরা যে প্রথমে 4টে সেকশন করলাম, শরীর, সেটা তো শরীরটা কিভাবে তোমার, তুমি যে একটা লিভিং এন্টিটি, সেইটা হচ্ছে তোমার শরীর, ইন্দ্রিয়, মন আর আত্মা যখন 4টে সংযুক্ত অবস্থায় থাকছে, তুমি একটা তখন লিভিং এন্টিটি, তোমার তখন প্রাণ আছে। একটা চলে গেলে কিন্তু তোমার আয়ু গত হয়ে গেল। শরীর, ইন্দ্রিয়, মন, আত্মা। তো আমরা এই পরের যে সেকশনটা পড়লাম সেটা শরীরের সাবডিভিশন পড়ছি, সাবডিভিশনটা পড়ছি। শরীরটা মেনলি কি নিয়ে তোমার তৈরি হয়েছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, দোষ, ধাতু, মল। এবার দোষের মধ্যে এবার বাতা, পিত্তা, কফা, এইটা হচ্ছে, এর ওপর, এই দোষগুলোর ওপর মানুষের প্রকৃতি ডিপেন্ড করে। প্রকৃতি হচ্ছে সহজাত একটা জিনিস। প্রকৃতি মানে নেচার। যা কিছু তোমার সহজাত, শারীরিক এবং মানসিক দিক থেকে, যেটা তুমি নিয়ে ইনবিল্ট তোমার মধ্যে আছে, যেটা তুমি পরে কিন্তু চেঞ্জ করতে পারবে না। তুমি তোমার রক্তের গ্রুপ কি পাল্টাতে পারবে? রক্তের গ্রুপ পাল্টাতে পারবে না। সেই রকম তুমি তোমার প্রকৃতিও কিন্তু চেঞ্জ করতে পারবে না। এবার হচ্ছে আমরা সাধারণ মানুষ কিভাবে বুঝবো? আমরা যদি প্রকৃতিটা জানি তাহলে কিন্তু আমরা যেমন আমাদের মানুষের সাথে ডিল করতে সুবিধা হবে, সেটা একটা ব্যাপার, সেরকম কিন্তু আমরা নিজের সাথেও অনেক ভালো বেশি কমিউনিকেট করতে পারবো। একটা মানুষের হ্যাঁ, আমি সেটা বলছি, তার আগে আমি একটা উদাহরণ দিই। একটা সিচুয়েশন এরকম আমরা ধরতে পারি, একটা গল্পের ছলে একটা বলার চেষ্টা করছি। সবারই খুব আর্জেন্ট কাজ আছে, সকালবেলা বেরিয়েছে, রেল স্টেশনে গেছে, হয় ট্রেন ধর্মঘট বা ট্রেন বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, সবারই আর্জেন্সি আছে কাছে। এবার কি হবে? সব মানুষের রিয়াকশন কিন্তু একই রকম হবে না, ঠিক আছে। কেউ প্রথমেই মানে চিৎকার চেঁচামেচি এরকম শুরু করে দেবে, কেউ প্রথমেই বিকল্প কিভাবে তার পৌঁছানো যাবে সেইটার দিকে মাথা লাগাবে, আর কেউ ভাববে যে ঠিক আছে আমি ওয়েট করি, যখন আসবে যেমন হবে তেমন করবো। হয় কি না? এই জিনিসটা আমরা দেখতে পাই। তো এই জিনিসটাতে যদি শুধু আমরা আগে অ্যানালিসিস করি, তাহলে এই যে যারা প্রথমেই একটা ঝগড়া, চিৎকার, চেঁচামেচি করতে যাচ্ছে, তারা কিন্তু মেনলি বাত প্রকৃতির মানুষ। আমরা কিন্তু কথায় কথায় অনেক সময় বলে থাকি যে বায়ু উগ্র হয়ে গেছে তাই এত চেঁচাচ্ছে। বায়ু উগ্র হয়ে টার্মটা খুব কমন একটা টার্ম। এটা একটা কমন আমরা টার্ম বলি যে বায়ু উগ্র হয়েছে তাই চিৎকার চেঁচামেচি করছে, একটু বাদে শান্ত হয়ে যাবে। হ্যাঁ,
তো যে পিত্তে সে কিন্তু চেষ্টা করবে যে কিভাবে আমি জায়গাটা পৌঁছবো, ওর টার্গেট ওটাই আছে যে আমি তাহলে বিকল্প কি ব্যবস্থা নিতে পারি। আর যে কফ সে কিন্তু ওই সিচুয়েশনেও সে কিন্তু নিশ্চিন্তে বসে থাকবে যে ঠিক আছে যখন হবে তেমন করা যাবে, সে কিন্তু টেন্স ওরিড এই ব্যাপারটা নয়। আচ্ছা, তাহলে এই জিনিসটা যদি আমরা জানি কিছুটা, আমাদের যদি ক্লিয়ার কনসেপশন থাকে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। কারণ আপনি ধরুন চেঁচাচ্ছেন বা কিছু আপনি একটা অ্যাকশন নিচ্ছেন, আমি কিন্তু পাশের লোকটা চুপ করে বসে আছি, আপনি সবসময় ভাবতে পারেন যে সে কোঅপারেট করছে না, তারও বলা উচিত বা তারও কিছু করা উচিত, কিন্তু এটা প্রকৃতি ওয়াইজ ডিফারেন্ট করে। আচ্ছা আচ্ছা, মানে আমি সব ক্ষেত্রে বলছি না, মানে একটা জেনারেলাইজ ওভারভিউ হিসেবে বলছি, সেটা কিন্তু প্রকৃতির উপর ডিপেন্ড করে। মানে একটা মানুষের প্রতিটা বিহেভিয়ার প্রকৃতির উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, কারণ এটা তো তোমার শারীরিক আর মানসিক গঠনগত কিছু বৈশিষ্ট্য। আচ্ছা, শারীরিক আর মানসিক গঠনগত কিছু বৈশিষ্ট্যকে তোমার প্রকৃতির মধ্যে ফেলা হয়েছে। এই প্রকৃতি বলতে গেলে এবার যেটা তোমাকে বলছিলাম প্রথমে পঞ্চমহাভূত যেটা বলছিলাম, এবার তোমার প্রকৃতির মধ্যে বাত পিত্ত কফ, এই বাত পিত্ত কফকেও যদি আমি ভাগ করতে যাই তাহলে প্রত্যেকে কিন্তু এই পঞ্চমহাভূতের দুটো দুটো উপাদান দিয়ে তৈরি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কেমন ভাবে? বায়ু মানে তো বায়ু তার মধ্যে থাকবে, এয়ার থাকবে। আচ্ছা, আমি তার আগে একটা কথা বলতে চাই। যেরকম আপনি বললেন বাত প্রকৃতি, পিত্ত প্রকৃতি আর কফ প্রকৃতি, এই বাত প্রকৃতির মধ্যে তো 5টা এলিমেন্ট আছেই, মানে সবার মধ্যেই 5টা পঞ্চমহাভূত আছে, মানে কোনো স্পেসিফিক দুটো এলিমেন্ট ওনার মধ্যে বেশি অ্যাক্টিভ আছে, এটা হচ্ছে কারণটা। আচ্ছা, এবং একটা মানুষের মধ্যে এই যে বাত প্রকৃতি, পিত্ত প্রকৃতি, কফ প্রকৃতি বলছি, তার মানে যে শুধু বায়ু পিত্ত একদম আলাদা আলাদা, তার মধ্যে পিত্ত বা কফ নেই সেটা নয়। আচ্ছা, বায়ু পিত্ত কফের মধ্যে যার মধ্যে যেটার প্রিডমিনেন্স বেশি। আচ্ছা, সাধারণত কোনো মানুষ এক প্রকৃতির হয় না, মানে পার্টিকুলার একটা দোষের তো হবে না, 3টে দোষই থাকবে। সাধারণত যেটা আমরা হয় বায়ু পিত্ত বা পিত্ত কফ বা পিত্ত এইরকম প্রকৃতির সংমিশ্রণ থাকে, প্রত্যেকের মধ্যেই 3টে থাকে, তার মধ্যে প্রিডমিনেন্স অনুযায়ী তার আমরা ক্যাটাগরাইজটা করি। এবার যদি আমরা গঠনগত বৈশিষ্ট্যের দিকে যাই, একটা বায়ু প্রকৃতির মানুষ কেমন হবে? বায়ুর মূল বৈশিষ্ট্যকে আমরা যে পরিবেশে যে হাওয়াটা দেখি শিখি, চঞ্চল এদিক ওদিক ছুটছে, একদম তার মধ্যে চলগুণ আছে, সুতরাং সে মুভেবল। হ্যাঁ, তো বায়ু প্রকৃতির মানুষ কখনোই আপনার ধীর স্থির শান্ত হয়ে বসে থাকবে না। আচ্ছা, কারণ ওটা ওর নেচার, ও চলবেই, ওটা ইনবর্ন নেচার, ওটাকে আপনি কিছুতেই কন্ট্রোল করতে পারবেন না। আচ্ছা, একটু আপনাকে ইন্টারাপ্ট করছি। এই ওয়ার্ডটা হয়তো মানুষ মিসইন্টারপ্রেট করবে। দোষ মানে এখানে কিন্তু কোনো ফল্টের কথা বলা হচ্ছে না, বলতে পারবো আমি বলছি এই যে এই প্রকৃতিকে কেন দোষ বলা হচ্ছে, এটা তো প্রকৃতি, কারণ এ সবাইকে দূষিত করতে পারে। এই যে আমরা বললাম দোষ ধাতু মল মূলহম শরীরম, বায়ু প্রকৃতি বায়ু পিত্ত কফ যখন দোষ হিসেবে কাজ করছে, সে কিন্তু ওই যে রস রক্ত মাংস মেদ এদেরকে দূষিত করতে পারছে, এর মধ্যে দূষণ করার ক্ষমতা থাকে বলে একে দোষ বলা হয়। আচ্ছা, কেমন ভাবে? ধরুন বললাম বায়ু যদি আমাদের বেড়ে যায়, বায়ু যদি ভিসিয়েট হয়, তাহলে কিন্তু বাকি যে ধাতুগুলো এগুলো সব একটার সাথে একটা ইন্টারলিঙ্কড। সেই ধাতুগুলো, পিত্ত যদি আমাদের ভিসিয়েট হয় তাহলে কিন্তু রক্তের প্রবলেম শুরু হবে, রক্ত রিলেটেড প্রবলেম শুরু হবে। এটা যদি মডার্নের সাথে কোরিলেট তো ওইভাবে করা যায় না, তবে বায়ুকে আমরা কিছুটা নার্ভাস সিস্টেমের সাথে কোরিলেট করতে পারি, পিত্তকে আমরা করতে পারি এনজাইম আর হরমোনাল, না এনজাইম আর হরমোন ডাইজেস্টিভ সিস্টেম বলতে গেলে এখন একটার সাথে একটা ইন্টারলিঙ্ক, আমি জাস্ট একটা গ্রস বোঝাবার চেষ্টা করছি। আর কফকে আমরা যে কোনো সিক্রেশনকে আমরা কফের সাথে ইন্টারলিঙ্ক করতে পারি। এগুলো কিন্তু হ্যাঁ দূষিত করতে পারে, মানে ধরুন যার যা প্রপার ফাংশন, সেই ফাংশনটাকে অন্য করে দিচ্ছে, একদম, তার জন্য এর নাম দোষ, তার জন্য এটাকে দোষ বলা হয়। এবারে ওই মেন টপিক আমরা ফেরত আসছি, যেটা আপনি বলছিলেন যে বায়ু প্রকৃতির যারা, তাদের মধ্যে বায়ু এলিমেন্টটা খুব বেশি অ্যাক্টিভেট থাকে। আচ্ছা, তারপর হ্যাঁ, তো গঠনগত দিক থেকে সে রোগা পাতলা হবে, তার মধ্যে চলগুণ একদম খুব থাকবে। বায়ু প্রকৃতির লোক যতই খাক সে কোনোদিন কিন্তু মোটা হবে না। আপনি চারপাশে যে আপনাদের রোগা কিছু মানুষকে দেখা যায়, তারা কিন্তু মূলত তার গঠনগত একটা বৈশিষ্ট্য বায়ু প্রকৃতির জন্য। আচ্ছা, ঠিক আছে, মানে আমরা শারীরিক কি দেখেও আইডেন্টিফাই করতে পারি। একদম একদম, আপনি কি প্রকৃতি সেটা অ্যাটলিস্ট আপনার জানা উচিত। হ্যাঁ, মানে ফিজিক্স শুধু ফিজিক্স দেখে বোঝা যায়, শরীর দেখে বোঝা যাবে। আচ্ছা, কফ প্রকৃতির মানুষ কখনোই সে রোগা হবে না, একদম সেই মোটা সোটা গাবদু গুবদু এই ব্যাপারটা তার মধ্যে একদম একদম কফ প্রকৃতির মানুষ এরকম হবে।
ঠিক আছে। আর পিত্ত প্রকৃতির লোক একদম লম্বা চওড়া, একদম যেটা আমরা বলি টল হ্যান্ডসাম, হ্যাঁ ফেয়ার, আচ্ছা, ফর্সা হবে। সম্পূর্ণ depend করে? একদম সমস্ত কিছু ডিপেন্ড করে। আচ্ছা, মানে জেনেটিক্যালি ব্যাপারটা ইনক্লুডেড বলতে পারি আমরা। হ্যাঁ, হ্যাঁ, মানে প্রকৃতিটা জেনেটিক্স এর মধ্যে ইনক্লুডেড। হ্যাঁ, হ্যাঁ, আমরা যদি এইভাবে দেখি তাহলে জেনেটিক্স এর মধ্যে ঢোকাতে হবে। কারণ কি, যখন আপনার স্পার্ম আর ওভাম, আমরা বলি আর্ত বা শুক্র, ওভামটাকে আর্ত, আচ্ছা, একদম হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, আর্ত বা শুক্র, স্পার্ম আর ওভাম যখন মিট হলো তখনই কিন্তু আপনার প্রকৃতি ফর্ম হয়ে গেল। আচ্ছা, মানে মানে আপনার জন্ম হয়নি, মানে ফিজিক্যালি যখন আপনার জন্ম হয়নি, যখন আপনি মায়ের গর্ভে আছেন তখনই কিন্তু আপনার প্রকৃতি, রিজাল্ট হয়ে গেছে। হ্যাঁ সেই অনুযায়ী কিন্তু আপনার ডেভেলপমেন্ট শুরু হচ্ছে। আচ্ছা, সুতরাং এটার রূপ যদি আমরা দেখতে যাই তাহলে খুবই অনেক ভেতরে, কারণ ওই যে বললাম প্রথমে পঞ্চমহাভূত, মানে সেই গিয়ে একই জায়গায় ঘুরে ফিরে জিনিসটা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, তার মানে এটাও বলতে পারি আমরা যে আচ্ছা, এটাও প্রশ্ন একটা যে কারুর প্রকৃতি ওর মায়ের বাবার প্রকৃতির উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ 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 হ্যাঁ, ডেফিনেটলি আচ্ছা, ডেফিনেটলি ডিপেন্ডেন্ট। মা বা বাবার প্রকৃতির উপর তো ডেফিনেটলি ডিপেন্ডেন্ট। আচ্ছা, শুধু মা বাবা নয়, তার সাথে যে সময়ে হচ্ছে, মানে ধরুন একটা বাচ্চা হওয়ার আগে তো কি বলবো গর্ভে বাচ্চাটা থাকে, তারপর তো ডেলিভারি তো অনেক পরের ব্যাপার। সেই সময় কি ঋতু ছিল, আচ্ছা, ঋতুটা ইম্প্যাক্ট করে, একদম জিওগ্রাফিক্যাল ইম্প্যাক্ট আছে। একদম একদম একদম, মানে প্রকৃতি সবের সাথে রিলেটেড। আচ্ছা, আমার হয়তো জানা নেই যে কোনো একটা মেডিকেল সায়েন্সে এত ডিটেলস রিসার্চ হয়েছে এটা নিয়ে। যে হ্যাঁ সেটা তো ডেফিনেটলি হয়েছে, না হলে এই এত ডিটেলসে লেখা থাকে না, আয়ুর্বেদ ছাড়া আমি বলছি যে আয়ুর্বেদ ছাড়া অন্য কোনো মেডিকেল সায়েন্সে এই টপিকটা হ্যাঁ ডিসকাস হয়েছে এইভাবে যে নিশ্চয়ই থাকে না। হ্যাঁ, মানে ওই বাচ্চাটার নেচারটা জিওগ্রাফিক্যালি ইম্প্যাক্টেড হবে। একদম একদম এটা খুব বড় একটা মানে ব্রেক থ্রু একটা নলেজ। যাই হোক, হ্যাঁ, তো এবার যেটা বলছি, এবার বায়ু প্রকৃতির কথাটা বলছিলাম। এবার বায়ু প্রকৃতির যদি কোনো বাচ্চা বাড়িতে থাকে, তা সে কিন্তু মানে যেটা ওদের হয়, এরা পড়াশোনা করার সময় খুব তাড়াতাড়ি যে কোনো জিনিস ক্যাচ করে নেবে, কিন্তু ওদের ধারণ শক্তি খুব কম, ভুলেও যাবে। সুতরাং আপনার বাড়িতে যে বাচ্চাটা, সেটা যদি বায়ু প্রকৃতির হয়, ওকে পরীক্ষার আগে রিভিশন মাস্ট। আচ্ছা, কারণ ও তো ভুলে যাবে, ও ভুলে যাবে। আচ্ছা, ওর লার্নিংটা খুব জলদি হবে, লার্নিং খুব জলদি হবে, ওগুলো জলদি হবে। ভুলেও যাবে, কারণ বায়ু তো চলগুণ প্রধান। হ্যাঁ, ও মুভেবল, ওর তো সবসময় একটা মোশন আছে, আচ্ছা, সবসময় ওর মধ্যে মোশন ইনবিল্ড আছে, তো ভুলেও যাবে তাড়াতাড়ি। আচ্ছা, আর কি জিনিস আর কি ওদের ইয়ে হবে আর যেটা হবে, ওর খিদেটা পাবে, ওর যদি অগ্নি যেটা আমাদের ডাইজেস্টিভ ফায়ার, সেটা আপনার বিষম হবে। এই খিদে পেলো, খাবার খেলো, সঙ্গে সঙ্গে হজম হয়ে গেল, আবার একটু বাদে খাবার চাইলো। আচ্ছা, হ্যাঁ, ওর ফ্রিকুয়েন্টলি খিদে পেতে থাকবে। মেটাবলিজমটা খুব হাই হবে। হ্যাঁ, মানে অগ্নির পাওয়ারটা একই রকম থাকবে না, মানে খুব খিদে পাবে ফ্রিকুয়েন্টলি। হ্যাঁ, এবার পিত্ত যদি যায়, আর একটা যেটা বায়ু প্রকৃতির মেন, ঘুম কখনোই ওদের সাউন্ড স্লিপ বলতে আমরা যেটা বুঝি সেটা কিন্তু হবে না, ওদের খুব পাতলা ঘুম হয়, আচ্ছা, এদের খুব পাতলা ঘুম হয়। আর ডিজিজ যদি বলি, এদের কি হবে, এদের ইনডাইজেশনের একটা প্রবলেম থাকবে, কারণ অগ্নি যেটা বলছিলাম, যেটা ডাইজেস্টিভ ফায়ার, যেহেতু বিষম, এদের কিন্তু একটা ইনডাইজেশনের প্রবলেম আপনার থাকবে। হ্যাঁ, তার সাথে আপনার কি হবে, বাতক ব্যাধি, আমরা বলি আমাদের বিশেষত বাংলায় তো প্রচলিতই আছে যে বাত, বুড়ো বয়সে আপনার ঘাড়ে ব্যথা, যে কোনো ব্যথায়, বাত বলা হয় ওটাকে। হ্যাঁ যে কোনো ব্যথায় একটা ওয়ার্ড হচ্ছে বাত। এবার তার অনেক স্পেসিফিকেশন আছে, অনেক কিছু তার ভাগ আছে, কিন্তু একটা যদি ওভারভিউ বলতে হয় তাহলে সেটা যে কোনো ব্যথায় আমরা বাত, কারণ ওটা বায়ুর গুণের জন্য হয়। আচ্ছা, হ্যাঁ, এবার পিত্ত প্রকৃতি তো বললাম যে স্কিন কমপ্লেকশন একদম ফর্সা হবে। এবার স্কিন কমপ্লেকশন ফর্সা হবে, কিন্তু ওদের মুখে খুব তিলও বেরোবে, মানে যেটা তিল বলি বা পিগমেন্টেশন, হ্যাঁ পিগমেন্টেশন খুব বেশি হবে। আচ্ছা, ঠিক আছে, গঠনগত দিক থেকে আপনার ছিপছিপে চেহারা হবে, মানে যেটা টল হ্যান্ডসাম যেটা আমরা বলি, খুব সাহসী হবে। হ্যাঁ, আর লিডারশিপ দেওয়ার কোয়ালিটি এদের ইনবিল্ড থাকবে। পিত্ত প্রকৃতির মানুষ লিডারশিপের কোয়ালিটি এদের মধ্যে থাকবে। আচ্ছা, হ্যাঁ, আর অগ্নি এদের খুব তীক্ষ্ণকারী, ওখানে আমরা কিন্তু বললাম ইনডাইজেশন, এখানে হবে অ্যাসিডিটি, মানে দেখবেন আপনার গলা বুক জ্বালা যেটা করে সেই জিনিসটা আপনার হবে। তার সাথে স্কিনের প্রবলেম থাকবে, চুলের প্রবলেম থাকবে, অল্প বয়সে চুল পাকবে, চুল উঠে যাবে। স্কিনের আর চুলের প্রবলেম এদের মানে একটা কমন প্রবলেম বলতে পারেন, যেটা এদের লেগেই থাকবে। এবার কক প্রকৃতির ব্যক্তি যদি আমি যাই,
কফ প্রকৃতির ব্যক্তি বললাম মোটা সোটা নাদুস নুদুস হবে। হ্যাঁ, যেহেতু ক্ষিতি আর অ মানে পার্থিব ওই পঞ্চমহাভূত কম্পোজিশন, ক্ষিতি আর অ এই দুটো নিয়ে তৈরি, মোটা সোটা হবে। আচ্ছা, ঠিক আছে। এরা মানে পড়াশোনা করলে এদের বুঝতে খুব টাইম লাগবে। আমরা অনেক সময় ধরুন একসাথে 10টা বাচ্চা পড়ছে, কেউ খুব তাড়াতাড়ি জিনিসটা ক্যাচ করছে, কেউ অনেক বোঝাবার 3 বা 4 বার বোঝাবার পর সেই জিনিসটা বুঝতে পারছে। তো এদের মানে বোঝার ক্ষমতাটা ইনিশিয়ালি কম হবে, কিন্তু একবার যদি বুঝে যায় ও আর জীবনেও ভুলবে না। বাই প্রকৃতির মানুষ যেমন বুঝলো, শুনলো, কাজ করলো, ভুলেও গেল, এ কিন্তু ভুলবে না। ঠিক আছে। যে কোনো পরিবেশ পরিস্থিতিতে স্থির ঠান্ডা মাথায় কাজ করবে। ট্রেনের ঘটনাটাই যেটা বলছিলাম, যে ট্রেন চলে গেল, তারও হয়তো আর্জেন্ট কাজ আছে, কিন্তু সে নিজেকে শান্ত রেখেছে। আচ্ছা, মানে এটা ওরা আর্জেস গুলোকে কন্ট্রোল করতে পারে বেটার? না না, আর্জেস গুলোকে কন্ট্রোল করতে পারে বেটার সেটা না, ওটা ওর ইনবর্ন নেচার। বায়ু প্রকৃতির যে সে চঞ্চল যেমন হবে, পিত্ত প্রকৃতি যেমন খুব উগ্র হয়ে যাবে, মানে আর মানে কি বলবো, পিত্ত প্রকৃতির মানুষ আপনার রাগী হবে, সাহসী হবে। কফ প্রকৃতির মানুষ একটু স্থির হবে, মানে ধীর স্থির হয়ে ঠান্ডা মাথায় কাজ করবে। এটার ইনবর্ন নেচার, এটা ওর ইনবর্ন নেচার। মানে মেন্টালি অনেক বড় ডিফারেন্স ক্রিয়েট করে। হ্যাঁ, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সই তো দেখছেন এত ডিফারেন্স হচ্ছে, তাহলে মেন্টালি তো আপনার ডিফারেন্স হবে, কারণ এর মূলে তো পঞ্চমহাভূতির কম্পোজিশনে আপনার ডিফারেন্স আছে। অনেক ডিপ ব্যাপারটা। এটা নিয়ে আমি একটা কথা বলতে চাই, মানে তাহলে তো এই যে এবার আমি এটা শেষ করি আগে, নাহলে লিঙ্ক কেটে যাবে, কারণ এত ইন্টারলিঙ্ক জিনিসগুলো। এবার আরেকটা কি হবে, কফ প্রকৃতির মানুষ যখন আপনার হবে, তার কি রোগ হতে পারে, তার যত রোগ হবে, সর্দি, কাশি, হাঁচি, অ্যাজমা, এই রোগগুলো বেশি হবে। আচ্ছা, হ্যাঁ, তাহলে কিন্তু রেসপিরেটরি প্রবলেম, আমি কিন্তু 3টে সেগমেন্ট মেনলি আলাদা করলাম। কফের রেসপিরেটরি প্রবলেম গুলো বেশি হবে, আর আপনার হ্যাঁ পিত্তর, স্কিন, অ্যাসিডিটি, এই রিলেটেড গুলো হবে। বায়ুর মেনলি পেন। হ্যাঁ, এবার আপনাকে বলি যে বায়ু পিত্ত কফ গেল, আপনার যে একটা আয়ুষ্কাল, মানে ছোট থেকে যে আপনি বড় হচ্ছেন, জীবনের বিভিন্ন স্টেজ পেরোচ্ছেন, এর মধ্যেও কিন্তু বায়ু পিত্ত কফ ইনভলভ। আচ্ছা, ছোট বাচ্চাদের কি হয়, ছোট বাচ্চাদের কিন্তু সর্দি কাশি রোদের জিনিস। হ্যাঁ, মানে নাক দিয়ে ঝরছে বা একটুতেই কাশছে, এই জিনিসগুলো কিন্তু ছোট বাচ্চার লেগেই থাকে। আস্তে আস্তে যত বড় হয়, ডাক্তাররাও বলেন যে যখন বড় হবে আস্তে আস্তে ঠিক হবে। এর পিছনে সায়েন্সটা হচ্ছে যে ওর জীবনের প্রথম অবস্থাটা হচ্ছে আপনার, যখন আপনি ছোট থাকছেন, সেটা হচ্ছে আপনার কফের অবস্থা। আপনার যৌবন অবস্থাটা হচ্ছে আপনার পিত্তের অবস্থা, আর বার্ধক্যটা হচ্ছে আপনার বায়ুর অবস্থা। এবার আপনি দেখুন বার্ধক্যে আপনার কি হচ্ছে, যত পেন। এই যে মাঝের অবস্থাটাই আপনার কি হচ্ছে, আপনার মানে এই জিনিসগুলো থাকছে। হ্যাঁ, আর প্রথম অবস্থাটাই এই যে সর্দি, কাশি, হাঁচি, এই ব্যাপারগুলো থাকছে। আচ্ছা, তাহলে মানে এবার আমরা কিন্তু একটু হলেও ইন্টারলিঙ্ক করতে পারবো, যে কিছু হলে চট করে ঘাবড়াবো না, যদি এই বেসিক জিনিসগুলো জানি যে এটা তো আমার হবে, ঠিক আছে, এই জন্য হচ্ছে, অ্যাটলিস্ট আমরা ওরিটটা কম হবে। লিঙ্কটা খুঁজে পাচ্ছি, লিঙ্কটা যদি আমরা খুঁজে পাই, তাহলে আমরা ওরিটটা কম হবে। এবার আর একটা মোস্ট ভাইটাল জিনিস, এইগুলোকে তো আমার শরীরের মধ্যে বললাম, এবার নেচারে চলে যায়। আচ্ছা, নেচারে একটা দিন 24 ঘন্টা, সারাদিনের যে 24 ঘন্টা সেটাও কিন্তু আমার বায়ুপিত্ত কফ সেগমেন্টে ভাগ করা যায়। সকাল 6টা থেকে 10টা এটা হচ্ছে কফের টাইম, 10টা থেকে 2টো এই সময় পিত্তের টাইম। পিত্তের টাইম মানে এই সময় কিন্তু সূর্য আমাদের একদম পিক পয়েন্টে থাকে, ঠিক আছে। আর আমাদের শরীরের মধ্যে ডাইজেস্টিভ ফায়ার, সেটাও কিন্তু আমাদের খুব হাই থাকে, তাই এই সময়টা কিন্তু পেট ভরে লাঞ্চ করে নেওয়া উচিত। আচ্ছা, 2টোর পর কিন্তু লাঞ্চ করাটা প্রেফারেবল নয়। পিত্তের টাইমে কিন্তু লাঞ্চ করাটা উচিত, ঠিক আছে। এরপর 2টো থেকে 6টা হচ্ছে আপনার বায়ুর টাইম, আবার 6টা থেকে 10টা হচ্ছে পিত্তর টাইম, মানে সন্ধ্যেবেলা 6টা থেকে 10টা। তো ডিনারটাও কিন্তু ওই জন্য রাত 10টার মধ্যে করে নেওয়া উচিত, কারণ তারপর আস্তে আস্তে আমাদের মেটাবলিজমটা স্লো ডাউন হয়ে যেতে থাকে। স্লো ডাউন আপনার আগে থেকেই শুরু হয়, মানে সূর্য ডোবার পর থেকেই আস্তে আস্তে শুরু হয়, কারণ নেচারের সাথেও আমাদের শরীর কিন্তু কানেক্টেড, ওয়েল কানেক্টেড। হ্যাঁ, তারপর আপনার পিত্ত হলো, তারপর আপনার ওই রাত 10টা থেকে 2টো এটা কফ, আর 2টো থেকে 6টা হচ্ছে আপনার বাতের টাইম।
আচ্ছা, মানে অনেকগুলো সেকশন আমরা বায়ুপিত্ত কফের আইডিয়াটা পাচ্ছি। একদম অনেকগুলো সেকশনে আমরা বায়ুপিত্ত কফের আইডিয়াটা পাচ্ছি। গোটা দিনটাতেও আছে, গোটা দিনটাতেও মানুষের আছে। গোটা লাইফ স্প্যানটাতে আছে। টোটাল লাইফ স্প্যানটাতে আবার আছে। ওটা নিজের এবার individual বায়ুপিত্ত আছে। কফ ভাগ যদি তুমি আরেকটু ডিপে যাও তাহলেই বুঝতে পারলে যে মেইন জিনিস হচ্ছে সেই 5 এলিমেন্টস। হ্যাঁ, রাইট। কেননা আপনি বললেন যেরকম এক্সাম্পলটা যে সূর্য তখন পিক ফর্মে থাকে যখন পিত্ত হয় দিনের টাইমে, মানে অ্যাকচুয়ালি কানেকশনটা বোঝা যাচ্ছে ওখানে। অ্যাকচুয়ালি যে, কানেকশনটা সেই জন্য দেখবে সকালবেলা যাদের ধরো শ্বাসকষ্ট বা এই প্রবলেম গুলো থাকে অনেক সময় বলবে দেখবে সকালবেলা রোদ টোদ উঠলো তারপরে কিন্তু একটু বেটার ফিল করছে। আচ্ছা, তখন কফ সেকশনটা পেরিয়ে গেছে। কফ সেকশনটা পেরিয়ে গেছে, আচ্ছা। তার জন্য কিন্তু কন্ডিশনটা আস্তে আস্তে নেচার কমাচ্ছে। তোমার শরীরেও যা আছে নেচারেও কিন্তু সবকিছু এক্সিস্ট করছে। হ্যাঁ। আমাদের আছে না যা আছে পিণ্ডে তা ব্রহ্মাণ্ডে, এরকম কি আরে একটা বাহ। কথা আছে না? হ্যাঁ। কারণ 5 এলিমেন্টস যদি হয় তাহলে তো সবই তুমি কানেক্ট করালে সবটাই কানেক্ট করাতে পারবে। ইভেন আমাদেরকে বডি অনেক রকম ভাবে মানে ইন্ডিকেশন দিচ্ছে, বডি ইন্ডিকেশন দিতে মানে দেয়। আমরা সবটা বুঝতে পারি না হয়তো। হ্যাঁ সবটা আমরা ঠিকভাবে নিই না, কিন্তু বডি আমাদের সব ইন্ডিকেশন দেয়। এই সব এবার ধরো তোমাকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলি, এই যে আমাদের 6টা ঋতু, তার মধ্যে তো 3টে ঋতু মেন প্রধান, গ্রীষ্মকাল, বর্ষাকাল আর তোমার শীতকাল। হ্যাঁ। এই বর্ষাকালে কিন্তু বায়ু প্রকোপ বৃদ্ধি পাবে নেচারের মধ্যে। আচ্ছা, হ্যাঁ মানে ঋতু তো এই তিনটা ঋতু একদম একদম ওকে। একদম। শরৎকালেও কিন্তু তোমার পিত্ত বৃদ্ধি পাবে, আচ্ছা, আর বসন্তকালে তোমার কফ বৃদ্ধি পাবে। আচ্ছা। এবার তোমাকে একটা কথা বলি, এই জন্য আয়ুর্বেদে কি আছে, আয়ুর্বেদে তোমার যেটা বলছিলাম যে জীবন কি করে বাঁচবে, হ্যাঁ আয়ুর্বেদের একটা জেনারেল লাইফ স্প্যানকে 100 বছর ধরা হয়। আচ্ছা, মানে আমাদের শাস্ত্রে তখন 100 বছর ধরা আছে। আমাদের মধ্যে আছে না চতুর্বর্গ পুরুষার্থ লাভ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তার জন্য তো একটা সুস্থ লাইফ স্প্যান লাগবে। সুস্থ না থাকলে তুমি কিছুই করতে পারবে না। স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য ঠিক থাকলে তুমি সমস্ত সুখ, ঐশ্বর্য, সমস্ত কিছু ভোগ করতে পারবে। আর স্বাস্থ্য যদি বিগড়ে যায়, তোমার কাছে অনেক টাকা, অনেক গাড়ি থাকলেও সেটা তোমার কোনো কাজে আসছে না। তো নেচার তুমি দেখো, নেচার কতটা ইনভলভ। তোমার যখন এই যে আমাদের কেন সিজনাল খাবার খাওয়া উচিত, আমাদের যে খাবারের খাওয়া সেটা কিন্তু আমাদের দিনচর্চা আর ঋতুচর্যা বলে আয়ুর্বেদের একটা ভাইটাল পার্ট আছে। দিনচর্যা মানে তুমি ডেইলি লাইফস্টাইলটা কিভাবে লিড করবে, আর তুমি ঋতুচর্চা বলতে সিজনাল লাইফস্টাইলটা কি করে লিড করবে। ঠিক আছে, আচ্ছা, সিজনালিও ডিফারেন্স। সিজনাল। তুমি কি শীতকালে হালকা সুতির পোশাক পরে কোথাও বেরো? না। অবভিয়াসলি তুমি শীতের আগে সোয়েটার কোয়েটার জ্যাকেট ফ্যাকেট বের করে প্রিপারেশন। ঠিক আছে, প্রকৃতিরও তার মানে চেঞ্জ হচ্ছে কিছু, গরম থেকে শীত হচ্ছে, সূর্যের উত্তরায়ণ দক্ষিণায়ন, অনেক ব্যাপার আছে, ওগুলোতে আমি আর যাচ্ছি না। হ্যাঁ, তোমার সেরকম এই জন্যই আমরা খাবো সিজনাল জিনিসটা, কারণ সেই সময় যে দোষটা আছে সেই দোষটাকে ওই প্রকোপটা কমাবে। মানে বর্ষাকালে যে জিনিসগুলো পাওয়া যায়, হ্যাঁ বর্ষাকালে তোমার কি পাওয়া যায়, ওই ঝিঙে, পটল, এইসবগুলো, কুমড়ো, এই জিনিসগুলো তোমার পাওয়া যায়। সুতরাং বর্ষাকালে তোমাকে প্রকৃতি যে খাবারগুলো দিচ্ছে তুমি সেগুলোই খাও। তুমি যদি বর্ষাকালে ফুলকপি খাও সেটা কিন্তু তোমার শরীরের জন্য ভালো না। যে সিজন যেটা দিচ্ছে সেই সিজনেই সেটা খাও। প্রকৃতি একদম তোমার জন্য সবকিছু রেডিমেড তৈরি করে দিচ্ছে। আমরা কি করছি, আমরা কিন্তু খুব এটার থেকে ওটা, ওটার থেকে ওটা, আমরা সাধারণত এখন সিজনের খাবারগুলো পছন্দই করি না। অফ সিজনের জিনিস যদি খাওয়াই তাহলে আমরা বলি দেখেছিস খরচা করে রান্না করেছে, বিয়ে বাড়িতে খরচা করেছে, তাই না? এটা কিন্তু আমরা সাময়িক একটা মুখের তৃপ্তি বা রসাস্বাদনের জন্য আমরা কিন্তু আমাদের সিস্টেমটাকে কোথাও একটা হ্যাম্পার করছি। এবার এটা একদিন হ্যাম্পার করলে তো কিছু হবে না, দিনের পর দিন হ্যাম্পার করতে করতে তখন কিন্তু আমাদের এক একটা রোগ তৈরি হচ্ছে। তো রোগ তৈরির পিছনে অনেক বড় একটা গল্প থাকছে, অনেক দিনের একটা অ্যাকুমুলেশন। একদম। তো যেরকম আপনি বললেন সবার মধ্যে এই প্রকৃতিগুলো ইনস্টলড থাকে, মানে ইনবর্ন থাকে কোয়ালিটিগুলো। তো এই কোয়ালিটিগুলোকে মাথায় রেখে যদি আমরা সবার সাথে ডিল করতে পারি তাহলে আমাদের ইন্টারাকশনটা অনেকটা বেটার হয়। এবং প্রত্যেকটা লেভেলে, যেমন আমি এই ব্যাপারটা হাইলাইট করতে চাইবো যে স্পেসিফিক্যালি স্টুডেন্টসদের জন্য যদি আমরা প্যারেন্টসরা বা টিচার্সরা এই ব্যাপারটা নিয়ে অ্যাওয়্যার থাকি যে একটা স্পেসিফিক স্টুডেন্ট কোন প্রকৃতি থেকে বিলং করছে, তাহলে ওর সাথে ইন্টারাকশনটা বাকিদের থেকে ডিফারেন্ট হবে, ইভেন কম্প্যারিজন হবে না, যেটা সব থেকে বড় কথা। যে যেরকম একটা ফ্যামিলিতে দুটো ভাইয়ের মধ্যে হয়তো কম্প্যারিজন হচ্ছে যে এই টপিকটা জলদি বুঝতে পারছে, তুই কেন বুঝতে পারছিস না, বা এইটাতে মার্কস আনছে, তুই কেন আনছিস না। এই টপিকটা আমরা তখন আরও বেশি ক্লিয়ারলি যদি বুঝতে পারি যে দুজনের প্রকৃতিটা ডিফারেন্ট, তাহলে দুজনের ডিফারেন্ট ট্রিটমেন্ট চাই। হয়তো একে যেরকমভাবে পড়ালেও পড়ার বুঝতে পারছে, ওকে একটু অন্যরকমভাবে পড়াতে হবে, তাহলে হয়তো আমাদের আপব্রিঙ্গিংটা বেটার হবে, আর সোসাইটিটাকেও
এবং তার আউটকামটা অনেক হ্যাঁ, আমরা সোসাইটিটাকে আরো ইমপ্রুভড ওয়েতে আরো মানে কন্ট্রিবিউট করতে পারবো। এটা খুব একটা টপিক, একটা এমন টপিক যেটা নিয়ে স্কুল এবং টিচারদের খুব বেশি অ্যাওয়্যার থাকা উচিত আমার মতে। আর নিজের যে কোয়ালিটি, নিজের যে সহজাত বৈশিষ্ট্য, সেগুলো যদি আমি নিজে জানি না, তাহলে আমারও যেমন সুবিধে। এবার প্রত্যেকেই যদি নিজের নিজেরটা জানি, তাহলে তো অপরজনেরটাও আমি বুঝতে পারবো। যখন আমি নিজেরটা জানবো, তখন অন্য প্রকৃতি হলে আমি তো তারটাও বুঝতে পারবো। সুতরাং ডিল করাটা অনেক ইজি হয়, লাইফ বাঁচাটা অনেক ইজি হয়। লাইফটা তো শুধু আমরা ফিজিক্যালি বাঁচি না, ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি, সোশ্যালি, অনেক স্পিরিচুয়ালি, এই এত কিছু ভাবে বাঁচি। এই বাঁচাটাও ইজি হয়। তো এই বিষয়ে তো মানে আয়ুর্বেদটা এতটা ইন ডিটেলড স্টাডি করা হয়েছে বা এতটা ইভলভড এই সায়েন্সটা, যে শুধুমাত্র এটা মেডিসিনাল সায়েন্স নয়। এখন যে টপিকটা আমি ডিসকাস করলাম আমরা, এই টপিকটা তো বোঝা যাচ্ছে একটা আয়ুর্বেদিক কাউন্সিলিংও করা যায়। অ্যাকচুয়ালি আয়ুর্বেদিক একটা কাউন্সিলিংও করা যায়। হ্যাঁ, মানে আমরা কি করে মানুষের সাথে ইন্টারাকশন করবো, সেটা একটা ইট ইজ এ পার্ট অফ কাউন্সিলিং। আর এটা অ্যাকচুয়ালি যদি আমরা নিজের যে কি প্রকৃতি, যেটা নিয়ে এতক্ষণ কথা হচ্ছিল, সেইগুলো যদি আমরা জানি, বায়ুপিত্ত কফ তো জাস্ট 3টে বললাম, এই 3টের মধ্যে প্রত্যেকের মধ্যে থাকে 7টা প্রকৃতি তৈরি হয় অ্যাকচুয়ালি। বায়ুপিত্ত কফ, বায়ুপিত্ত, পিত্তবাত, বাত কফ আর কম্বিনেশন, এইভাবে 7খানা তৈরি। প্রত্যেকের মধ্যেই তো কিছু কিছু গুণ থাকে। তো একটা যদি আমাদের জেনারেল ওভারভিউ থাকে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। এক্ষেত্রে আর একটা আমি বলি, কনস্টিপেশন একটা কমন প্রবলেম। তো কনস্টিপেশনের প্রবলেম কিন্তু যারা বায়ু প্রকৃতির, তাদের কিন্তু সব থেকে বেশি হয়। তাদের কিন্তু রেগুলার স্কুল পাস হয় না, বা হলেও খুব হার্ড স্কুল হয়। ঠিক আছে? তো এবং এই কনস্টিপেশনের ট্রিটমেন্টও কিন্তু প্রত্যেকের জন্য আলাদা, প্রকৃতি ওয়াইজ। আচ্ছা, হ্যাঁ, মানে প্রকৃতি ওয়াইজ সব প্রবলেমগুলো সবকিছুই ডিফারেন্ট। একদম। যেমন একটা জামা, একই সাইজের জামা তো সবার গায়ে ফিট করবে না। সেরকম যখন আমাদের আয়ুর্বেদে কোনো ওষুধ দেওয়া হয়, হ্যাঁ, আপনাকে হয়তো কেউ বললো যে তুই ত্রিফলা চূর্ণ খাবি, আমি খাই, আমার ঠিক হয়ে গেছে, কনস্টিপেশন ছিল, আমার ঠিক হয়ে গেছে। আপনিও খাচ্ছেন, আপনি দেখছেন আমার তো ঠিক হচ্ছে না, তখন আপনার কি মনে হবে? হয় ও ভুল বলেছে, না হলে যাই হোক একটা বলে দিয়েছে, বা আমার হলো না। কিন্তু এই হলো না পিছনে কিন্তু অনেক গল্প থাকছে। আপনি যদি বাত প্রকৃতির মানুষ হয়, আর আপনার বন্ধু নিশ্চয়ই পিত্ত প্রকৃতির ছিল, যে বলেছে আমার ত্রিফলা চূর্ণ খেয়ে হয়েছে। সুতরাং এক জিনিস সবার নয়, সব জিনিসই ভালো, কিন্তু কার জন্য কি ভালো সেটা মোস্ট ইম্পর্টেন্ট। এবং সেটা কিন্তু একজন আয়ুর্বেদ ডাক্তারই আপনাকে বলতে পারে। তার প্রকৃতি এবং তার কি সময় সবকিছু তো বিচার করতে হয় আমাদের, সব বিচার করে সেই কিন্তু আপনাকে সঠিক পরামর্শটা দিতে পারবে। বাকি ত্রিফলা নিঃসন্দেহে খুব ভালো, সবার জন্য কাজ করবে না। ত্রিফলা কিন্তু এই পার্টিকুলার পোর্শনটাই কাজ করবে না সবার জন্য, কিন্তু ত্রিফলা ইটসেলফ, যেহেতু ত্রিফলার মধ্যে আমলকি, হরিতকি, বহেরা আছে, 3টে জিনিসই থাকে, এটা কিন্তু সবার জন্যই হিতকর, সবার জন্যই হিতকর। হ্যাঁ, এবার আপনার এর মধ্যে আমলকি হচ্ছে পিত্ত শমন করে, সেই জন্য পিত্ত প্রকৃতির মানুষের আমলকি খাওয়ার ডেলি একদমই উচিত। ডেলি খাওয়া আর কি আমলকি খুব ভালো, বিশেষত পিত্ত প্রকৃতির জন্য। এই ত্রিফলা আরো যেটা গুণ, ত্রিফলা কি হচ্ছে, আমাদের 3 দোষ আছে তো, আর ত্রিফলা যেহেতু বাত, পিত্ত, কফ 3টেকে ব্যালেন্স করছে, তো ত্রিফলা আমাদের মধ্যে রোগটা কখন হচ্ছে, যখন এই জিনিসটা ডিসব্যালেন্স হচ্ছে। আচ্ছা, বায়ুপিত্ত কফে যখন আমাদের ডিসব্যালেন্স হচ্ছে, কারণ বায়ুপিত্ত কফকে আমরা দোষ বললাম যে বাকি সবাইকে দূষিত করতে পারছে, বাকি সবার মধ্যে মানে সবাইকে কি বলবো, তার যে নিজস্ব গুণ ধর্ম সেগুলো থেকে বিচ্যুতি ঘটাচ্ছে। সুতরাং আমাদের শরীর সুস্থ রাখতে গেলে এই 3টে সাম্যাবস্থাটা, ব্যালেন্সটা মেনটেন করতে হবে। সেটা সবকিছুর সাথেই আপনার রিলেটেড, যেমন আপনার যেটা বলছিলাম সিজনের সাথে রিলেটেড, দিনের সময়ের সাথে রিলেটেড, সবকিছু একটার সাথে একটা ইন্টারলিঙ্কড হয়ে আছে। এই প্রসঙ্গে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, চোখের এখন আজকাল খুব প্রবলেম ছোট বাচ্চাদের। একদম আগে তো আমরা জানতাম যে বয়স হলে চালসে লাগে, 40-এর পর চালসে লাগে, বা বয়সে চশমা হয়। এখন কিন্তু সব বাচ্চার চোখের প্রবলেম, মানে ম্যাক্সিমামটাই বলছি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি যদি ত্রিফলা চূর্ণ, মধু আর ঘি দিয়ে রাত্রিবেলা 1/2 চামচ ত্রিফলা চূর্ণ, আপনার 1 চামচ মধু, 1/2 চামচ ঘি, এগুলো মিশিয়ে নিয়ে যদি চেটে চেটে খান, তাহলে কিন্তু এটা আপনার চোখের জন্য খুব ভালো। এটা যে কোনো কেউ খেতে পারে, যে কোনো বয়সে যে কোনো কেউ খেতে পারে, কারণ ত্রিফলা একটা রসায়ন হিসেবেও ব্যবহার হয়। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, মধু আর ঘি দুটো সমান সমান কোয়ান্টিটিতে দেবেন না, তাহলে কিন্তু এটা শরীরে খারাপ এফেক্ট করবে। কম বেশি হতে হবে,
অবভিয়াসলি বিষম মাত্রায় নিতে হবে। 1 চামচ মধু, 1/2 চামচ ঘি। আপনি দেখলেন যে ঠিক আছে ভালোর জন্য আমি আরো 1 চামচ ঘি আর 1 চামচ মধু, দুটোই 1 চামচ করে দিই। মধু ঘি কিন্তু সমমাত্রায় আপনার বিষের মতো কাজ করবে। তো এটা গেলে আবার আহার রিলেটেড অনেক চলে যাবে। তো এটা একটা কমন আমি টেস্ট দিয়ে রাখলাম। চোখের জন্য এটা ভীষণ ভালো, যে কোনো বয়সে যে কোনো কেউ খেতে পারে। যেটা আপনি ডিফারেন্সটা বললেন যে তিনটে, এখান থেকে আমার নেক্সট কোয়েশ্চেনটা আসছে যে ডিফারেন্ট প্রকৃতির উপর ডিপেন্ড করে ডিফারেন্ট মেডিসিন হয়। তো আমি জানতে চাইবো আয়ুর্বেদিকের এই যে ট্রিটমেন্টের আইডিয়াটা, সেটা কি, ট্রিটমেন্টের প্রিন্সিপালগুলো কি? আয়ুর্বেদিক ট্রিটমেন্টের প্রিন্সিপাল হচ্ছে, প্রথমেই বললাম যে বায়ু পিত্ত কফ যেটা আছে তার ডিসব্যালেন্স হয়েছে, তার জন্য শরীরের মধ্যে রোগ হয়েছে। তো এই ডিসব্যালেন্সটাকে আমাকে ব্যালেন্স করতে হবে। এটা দুভাবে করা যায়। একটা হচ্ছে খুব তাড়াতাড়ি দরকার, আমার আশু চিকিৎসা দরকার, মানে তাড়াতাড়ি দরকার, সেক্ষেত্রে আপনাকে শোধন চিকিৎসা শরণাপন্ন হতে হবে। শোধন আর শমন, এই 2 রকম ভাবে আমাদের চিকিৎসা করা হয়। শোধন চিকিৎসার মধ্যে আপনার আসবে পঞ্চকর্ম, হ্যাঁ, যেটা হচ্ছে বডি পিউরিফিকেশন থেরাপি। ফার্স্টে বলেছি বায়ুপিত্ত কফ ইমব্যালেন্স। তাহলে বায়ুপিত্ত কফের মধ্যে যে ইমব্যালেন্স আছে তাকে আপনাকে বডি থেকে বার করতে হবে। যে এক্সেস আছে তাকে আপনাকে বডি থেকে বের করে ব্যালেন্স করতে হবে, বা যে কম আছে, মানে এটা ব্যালেন্সিং এর কাজ, আর কিচ্ছু না। যদি ব্যালেন্স থাকে তাহলে সব আপনার ঠিক থাকবে। এই পঞ্চকর্মের মধ্যে হচ্ছে যেটা আমরা বডি ডিটক্সিফিকেশনের কথা যাব, তার আগে একটা কথা বলি। আমরা কিন্তু একটা গাড়ি কিনলে গাড়ি সার্ভিসিং করে, তো কি জন্য করে? যাতে মাইলেজটা বেশি পায়, গাড়ির কন্ডিশন ভালো থাকে। কিন্তু আমরা শরীরটার কিন্তু কোনো পিউরিফিকেশন বা কিছু করাই না, সার্ভিসিং আমরা করাই না। শরীরটারও কিন্তু সার্ভিসিং দরকার আছে। তো এই পঞ্চকর্ম হচ্ছে পঞ্চ আর কর্ম। পঞ্চ মানে 5 আর কর্ম মানে 5 রকম প্রসেস। এর মধ্যে হচ্ছে বমন, বিরেচন, বস্তি, নস্য, রক্তমক্ষণ। এই 5টাকে পঞ্চকর্ম বলা হয়। কি কি বলার একবার নাম? বমন মানে এমেসিস, মানে ভমিটিং করানো হয়। ভমিটিং করানো হয়। বিরেচন মানে পার্গেশন করানো হয়, মানে স্টুল পাস। এবং স্টুল আপনি ভাবছেন তো 40 বার, 20 বার, 30 বারও পাস করবে পেশেন্ট, তাতে কিন্তু একদিনে, যেটা একদিনে ডিটক্সিফিকেশনের একটা প্রসেস। এটা ডিটক্সিফিকেশনের একটা প্রসেস। নরমালি আমরা 4 বার স্টুল গেলেই আমরা মনে হয় যে স্যালাইন দেবো, কিন্তু যখন মেডিকেলি আপনাকে করা হয় পঞ্চকর্মে, তখন কিন্তু আপনি 10 বার 12 বার তো জেনারেলি হয়েই থাকে, তাতেও কিন্তু আপনি সেই ক্লান্তি বা সেই ফিল করবেন না। আচ্ছা, করবেন না? না। আচ্ছা, নরমাল ফিল থাকবে। নরমাল ফিল থাকবে। আচ্ছা, এটা তো সেকেন্ড। থার্ড? আর বমন, বিরেচন, বস্তি। বস্তি যেটা আপনার এনেমা, হ্যাঁ, আপনার রেকটাম দিয়ে কিছু কাঠ থাকে, তেল থাকে মেডিকেটেড, সেগুলো আপনার দেওয়া হয়। হ্যাঁ। নস্য, নস্য মানে নেজাল ড্রপ, যেটার সাথে কোরিলেট করতে পারেন। এক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম তেল থাকে, ঘি থাকে মেডিকেটেড, যেটা আপনার নাকের দিয়ে দেওয়া হয়। আর নাককে বলা হয় নাসাহী শিরস দ্বারা, মানে নাক দিয়ে যেটা দিচ্ছেন সেটা আপনার মাথা অব্দি পৌঁছচ্ছে। এক্ষেত্রে একটা উল্লেখযোগ্য কথা বলি, চুলের সমস্যার ক্ষেত্রে কিন্তু নাকে তেল ভীষণ কাজ দেয়। তার মানে সর্ষের তেল নয়, সেটা মেডিকেটেড তেল হতে হবে। হ্যাঁ, নাকের তেল কিন্তু ভীষণ কাজ দেয়। নস্য যেমন একটা থেরাপি পঞ্চকর্মের মধ্যে, সেরকম ডেলিও কিন্তু আমরা দিনচর্যার মধ্যেও আমাদের নস্য আছে। হ্যাঁ, এবার নস্য যখন থেরাপি, তখন তো আপনাকে ডক্টরের সুপারভিশনে, সেটা আলাদা একটা প্রসেস। কিন্তু ডেলি আপনি কি করতে পারেন? ডেলি আপনি কিছু না হলেও শুধুমাত্র তিল তেল, যে আপনার কোনো ক্ষতি করবে না, তিল তেল আপনি প্রত্যেকদিন নাকে 2 ফোঁটা করে নিতে পারেন। যেটা আপনার ঊর্ধ্বজত্রুগত, মানে আপনার যদি সাইনাসের প্রবলেম থাকে, মাইগ্রেনের প্রবলেম থাকে, চুল ওঠার প্রবলেম থাকে, যেগুলো কিন্তু অনেকটাই আপনার হেল্প পাবে। এটা আপনারা করে ট্রাই করে দেখতে পারেন। এটা সবার জন্য? এটা সবার জন্য। এটা সবার জন্য, এবং ডেলি করতে পারেন 2 ফোঁটা করে। তিলের তেল? হ্যাঁ, তিলের তেল ছিলেন আগে। এটা হলো ফোর্থ প্রসেসটা। বমন, বিরেচন, বস্তি, নস্য, রক্তমক্ষণ। রক্তমক্ষণে কি করানো হয়? রক্তমক্ষণে আপনার বডি থেকে ব্লাড বের করা হয়। যেমন এখন রক্তদান আমরা করি, হ্যাঁ, সেরকম বডি থেকে ব্লাড বের করা হয়। এবার সেটা রক্তমক্ষণে আবার বিভিন্ন প্রসেস আছে। যোগ, আমরাকে বলি জলৌকা চিকিৎসা। জলৌকা চিকিৎসা, যোগকে আপনার সাধারণত যোগটা বেশি ইউজ করা হয়, তাছাড়া অলাভ সিংহ আরো আছে, তার মধ্যে যোগটা কমনলি ইউজ হয়। যোগটাকে আপনার ধরুন কোন একটা আলসার আছে যেটা দীর্ঘদিন সারছে না, সেইখানে আমরা যোগটাকে বসালাম। বসাবার কিছু প্রসিডিউর আছে, তার আগে যোগকে শোধন করতে হয়। যে কোনো যোগই বসিয়ে দিলে হয় না, যোগেরও অনেক শ্রেণী বিভাগ আছে। হ্যাঁ, সেই যোগকে বসানো হয়। সেই যোগ আপনার রক্ত খাবে,
হ্যাঁ, তারপরে জায়গাটা কিছুদিনের মধ্যে আপনার অনেক ভালো হিল হতে শুরু করবে। এটা জাস্ট আমি একটা এক্সাম্পল ওই আলসারের জায়গাটা, হ্যাঁ, যেটা আপনার অনেক দীর্ঘদিন ধরে আপনার নন হিলিং আছে, যে যোগ ভীষণ ভালো কাজ করে। আচ্ছা, হ্যাঁ, তো যোগ আরো বিভিন্ন জায়গায় কাজ করে। এবার যোগটাকে কিন্তু আবার বমন করাতে হয়। যে রক্তটা খেলো সেই রক্তটা কিন্তু যোগের বমন করাতে হয়, মানে যোগের একটা পরিচর্যা করতে হয়, তবেই আপনাকে সেই যোগটা দেওয়া যাবে। যে কোনো যোগ আপনাকে ধরে নিল, হ্যাঁ, আর নুন দিয়ে ছাড়িয়ে দিলাম, এই কনসেপ্ট নয়। এখানে যোগকেও আমরা চিকিৎসা পারপাসে আচ্ছা, ব্যবহার মানে ওকেও আবার হ্যাঁ হ্যাঁ, যোগের শ্রেণী বিভাগ আছে, যোগের কেয়ারিং আছে, যোগের মেইনটেনেন্স আছে। আচ্ছা, আর কি কিরকম ভাবে রক্তমক্ষণের ব্যাপারগুলো করা হয়? তারপর আপনার ঘটি যন্ত্র আছে, নিডিল প্রিক করে তারপরে একটা ভ্যাকুয়াম মতো দেওয়া হয়, যেটা থেকে যেটাকে এখন কাপ থেরাপি। এটা ফিজিওথেরাপিতে অনেক ইউজ হচ্ছে আজকাল। হ্যাঁ, আজকাল তো খুব মিক্স এন্ড ম্যাচ হয়ে গেছে। ফিজিওথেরাপি তো অনেক সময় ইউজ করে, ওগুলো ভাইটাল কিছু পয়েন্ট দেখা হয়, সেই পয়েন্ট দেখে আপনার ওই কি বলবো, আগে প্রিক করে নেওয়া হয়, প্রিক করার পর একটা ভ্যাকুয়াম ক্রিয়েট করা হয়, ওখান থেকে কিছুটা রক্ত নেগেটিভ সেকশনে আপনার চলে আসে। আর একটা ইন্টারেস্টিং জিনিস আছে, শিরা ভেদ, মানে ভেন পাংচার করা হয়, এবং ভেন পাংচার করলে একদম ফিনকি দিয়ে রক্ত, এটাও খুব ফেমাস হয়েছে সোশ্যাল মিডিয়াতে আজকাল। হ্যাঁ, ভেন পাংচার করলে, এবং এই যখনই আপনি পঞ্চকর্ম করাবেন তখন এগুলোর আপনার খুব ইনস্ট্যান্ট রেজাল্ট, মানে তাড়াতাড়ি রেজাল্ট। তো এই ডিটক্সিফিকেশনটা কার দরকার? ডিটক্সিফিকেশন প্রত্যেকটা মানুষের দরকার। মানে বলছি, রুটিনলি যেমন আপনি একটা গাড়ির সার্ভিসিং করাচ্ছেন 6 মাস পর পর বা 1 বছর পর পর, বছরে প্রকৃতি অনুসারে অন্তত একবার ডিটক্সিফিকেশন ডেফিনেটলি করা দরকার। এবার আপনার কোন প্রকৃতি সেটা একটা ডিপেন্ড করছে। জেনারেলি যেটা আমাদের গাইডলাইন বা যেটা আপনাদের বুঝতে সুবিধা হবে, এই যে যেটা বস্তি চিকিৎসা বললাম, সেটা আপনার বায়ুর জন্য করা হয়। তো আর এটা আপনার বর্ষাকালে, যেহেতু প্রকৃতিতে বর্ষাকালে বায়ু বেশি থাকে, সেই জন্য বর্ষাকালে আপনার মানে যেটাই আপনি যাবেন সেটাই ইন্টারলিঙ্ক, যা আপনার বডির সাথে তা আপনার নেচারের সাথেও কানেক্ট করা যাবে। ইভেন গোটা ইয়েটাও, মানে মেডিসিনাল সিস্টেমটা ওরকম ভাবেই বিল্ড আপ করা হয়েছে, ওরকম ভাবেই বিল্ড আপ করা হয়েছে। যথা পিণ্ডে তত ব্রহ্মাণ্ডে হয়ে যাচ্ছে, বারবার ঘুরে ফিরে একই জায়গায় চলে আসছে। এবার পিত্তের জন্য বিরেচন করা উচিত, যেটা বললাম আপনার পার্কেশন, তার জন্য কিন্তু বডিকে তৈরি করতে হয়, ওটা আমি একটু পরে বলছি। আর কফের জন্য আপনার বমন। কফের জন্য বলতে আমি আগেই বলছিলাম যে কফ যাদের শ্বাসকষ্টের প্রবলেম থাকে, অ্যালার্জিক, আপনার প্রচন্ড হাঁচি হচ্ছে যে কোনো কফের যে প্রবলেম গুলো, সেই জন্য আপনার বসন্তকালে ওই বমনটা করানো হয়। আচ্ছা, ঠিক আছে, এগুলো কিন্তু সবই মেডিকেটেড। এবার আপনি গেলেন আর আপনাকে পঞ্চকর্ম করা হলো, এটা কিন্তু না, আপনার বডিকে তার জন্য প্রিপেয়ার করা হয়, তার জন্য সেটাকে বলে পূর্বকর্ম। 5 দিন 7 দিন টাইম লাগে। হ্যাঁ, সেই অনুযায়ী আপনাকে কিছু ডায়েট, কিছু মেডিকেশন দেওয়া হয়, যার ফলে আপনার বডি এই অ্যাক্ট গুলো নেওয়ার জন্য প্রিপারেশন হয়। কারণ নাহলে আপনি 4 বার মাত্র স্কুল গেলেই আপনি বিছানায় শুয়ে পড়েন, সেখানে আপনি মিনিমাম 10-12 বার স্টুল যাবেন, এবং স্টুলটাও হবে কেমন, প্রথমে হয়তো হার্ড হলো, তারপর সফট হলো, তারপর আরো লুজ হলো, তারপর জলের মতো হলো, তারপর ফেনা ফেনা হলো। হ্যাঁ, এই এতগুলো স্টেজ আপনার যাবে। এবং ধরুন আমরা যে একটা বিরেচন দিয়ে বলি যে আপনাকেও ধরুন একটা ওষুধ দিলাম, পেশেন্ট অনুযায়ী তো ওষুধ আলাদা হয়, কখন জিনিসটা শুরু হবে, আমি আপনাকে আলটিমেট মেডিসিনটা দেওয়ার পরে কতক্ষণ পরে আপনার শুরু হবে স্টুল পাস করা, সেটা কিন্তু সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। কারো 2 ঘন্টাতেও হবে, কারো 4 ঘন্টাতে হবে, ইনকেস নাও হতে পারে। আপনার শরীর যেমন ভাবে অ্যাক্ট করবে তেমন ভাবে হবে। আমরা বাইরে থেকে প্রসেস গুলো তার মধ্যে যেটা হয় সেটা করতে পারি, কিন্তু শরীরই আপনার লাস্ট কথাটা বলবে। শরীরই লাস্ট কথাটা বলবে। আচ্ছা, আর আমার এই টপিকটা আমি খুব সোশ্যাল মিডিয়াতে দেখেছি বলে আমার এটা নিয়ে ইন্টারেস্ট আছে খুব, এই রক্তমক্ষণ যেটা বলছেন। হ্যাঁ, এটা সবার জন্য কি করা উচিত? না, রক্তমক্ষণ মেনলি পিত্ত রিলেটেড ব্যাপারটা, যেহেতু আমরা আগেই বললাম পিত্ত, অগ্নি, রক্ত, যেটা আমি বলছিলাম যে বায়ুকে কিছুটা নার্ভাস সিস্টেম, আর যেটা একবার বললাম পিত্তটা ডাইজেস্ট এনজাইমস এন্ড হরমোনস গুলো বলেছিলেন, তার সাথে ব্লাড আছে। আচ্ছা আচ্ছা, ওদের জন্য এইগুলো সেটা ডিপেন্ড করবে কি রোগ, কি অবস্থা, রোগ আর রোগীর অবস্থা। মডার্ন সিস্টেমে যেটা মেন করা হয়, রোগের চিকিৎসাটা করা হয়, কি সিমটম সেটাকে কমিয়ে দাও, এটা বেড়ে গেছে এটাকে বন্ধ করে দাও। হ্যাঁ, আমাদের সিস্টেমে হচ্ছে আগে রোগীটাকেও দেখো, রোগ আর রোগী এই দুজনের অবস্থার উপর চিকিৎসাটা ডিপেন্ড করে। রোগের কি অবস্থায় এসছে আর রোগীরও কি অবস্থা, সেটা তার বয়স অনুযায়ী,
তার ঋতু মানে কোন সময়ে সেই কোন রোগটা নিয়ে এসছে, হ্যাঁ কোন সময়ে কোন রোগটা নিয়ে এসছে, এই সব কিছু প্যারামিটার দেখে আপনার করা হয়। রোগ আর রোগীর অবস্থা, রোগের প্রথম অবস্থায় এসছে, ফার্স্ট স্টেজে এসছে না সেকেন্ড স্টেজে এসছে, কোন স্টেজে রোগের কোন স্টেজ, আর তার সাথে রোগীর কি কানেকশন, এই দুটো আপনার বিচার করতেই হবে। আচ্ছা, তবে আপনার চিকিৎসা পসিবল। তো আমরা এটা তো গেল শোধন চিকিৎসা, আর বাকি যেটা মেডিসিন দিয়ে ব্যালেন্স করা হয় সেটাকে সমন চিকিৎসা বলে। এই শোধন আর সমন মিলে কি পঞ্চকর্ম নাকি? শোধনটা হচ্ছে পঞ্চকর্ম, যেটা আপনার ডিরেক্ট বের করে দেওয়া হচ্ছে, যেটা আপনার ডিরেক্ট বের হচ্ছে, পিত্তের প্রবলেম তার জন্য আপনি বিরেচন করিয়ে দিচ্ছেন, হ্যাঁ সেটা হচ্ছে আপনার ইয়ে। আর মেডিকেশন দিয়ে যখন করছেন শুধু ওরাল মেডিসিন, তার সাথে ডায়েটটা মাস্ট, আহার হচ্ছে মেন ওষুধ। আহার হচ্ছে মানে আমাদের খাবারটা হচ্ছে মেন ওষুধ। আমাদের যদি খাবার ঠিক থাকে তাহলে কিন্তু আমাদের রোগটা অনেক কম হবে। ম্যাক্সিমাম রোগী কিন্তু আমাদের লাইফস্টাইল রিলেটেড। হ্যাঁ, তো যখন রোগ আর রোগী দুটোকে নিয়েই অবজার্ভ করা হয় প্রথম আয়ুর্বেদে, তো এরকম কি কোনো উল্লেখ আছে মানে কি আয়ুর্বেদ কি সব রোগ সারাতে পারে? না, সব রোগের চিকিৎসা আছে। আচ্ছা, সব রোগ সারলে তো মানুষ অমর হয়ে যেত, তাই না? সব রোগ যদি সেরে যেত মানুষ তো অমর হয়ে যেত, তাহলে মানুষ তো মরণশীল জীব। আচ্ছা, ঠিক আছে, সব রোগের চিকিৎসা আছে, কিন্তু কোন রোগটা এই এবার চিকিৎসা পারপাসে বলতে গেলে চারটে আবার ভাগ আছে: সাধ্য রোগ, অসাধ্য রোগ, জাপ্য রোগ, প্রত্যাখ্য রোগ আমাদের টার্মিনোলজিতে। হ্যাঁ, সাধ্য মানে যেটা আপনার ইজিলি কিউরেবল, অসাধ্য মানে যেটা আপনার সারতে সময় লাগবে, জাপ্য মানে আর প্রত্যাখ্য মানে যেটা খুব একটা রেসপন্স আপনার করবে না। হ্যাঁ, তো এই চারটে ভাগ আছে। তো সেটা রোগের কোন অবস্থায় এসছে আর রোগীর কোন অবস্থায় এসছে তার উপর ডিপেন্ড করবে। যেমন একটা খুব ছোট এক্সাম্পল দিয়ে আমি বলার চেষ্টা করছি। ধরুন এখন তো চুল ওঠার সমস্যাটা ভীষণই, হ্যাঁ 25 বছর 20 বছরের ছেলের মাথায় চুল উঠে গেছে, হ্যাঁ, আর একটা 60 বছরের লোকের চুল উঠে গেছে। তাহলে 25 বছরের সে যখন আসবে তার যতটা ভালো রেসপন্স হবে 60 বছরেরটা কখনোই হবে না। রোগটা একই, এরও চুল উঠছে ওরও চুল উঠছে, কিন্তু রোগীর বয়স, রোগীর অবস্থা, রোগের অবস্থার উপর ডিপেন্ড করছে। আমি বোঝাতে পারলাম কি ব্যাপারটা? বুঝতে পারছি। হ্যাঁ, সুতরাং সব রোগের চিকিৎসা আছে, রোগ আর রোগীর অবস্থার উপর ডিপেন্ড করছে যে সেটা কতটা সারবে। তার কোনো এখন অব্দি মেডিসিনস ডিসকভার হয়নি, মানে প্র্যাকটিক্যালি যে মডার্ন মেডিসিনাল সিস্টেম যেটা বলা হয়েছে, যেমন ফর এক্সাম্পল এইডস বা ক্যান্সার, এই যে প্রবলেম, এই যে ডিজিজগুলো যেগুলোর এখন বলা হচ্ছে কোনো মেডিসিন নেই, আয়ুর্বেদ কি এটাও সলভ করেছে? ক্যান্সারকে আয়ুর্বেদে কর্কট রোগ বলা হয়েছে। কর্কট রোগটা সবাই ভয় পায়। আচ্ছা, এই কর্কট রোগের উল্লেখটা মানে বর্তমান নয়, ওই 5000 বছর আগে যে উল্লেখ বলছেন তখন থেকেই আছে। আচ্ছা, তো ক্যান্সারের চিকিৎসা তো আছে, যেটা আমি বলছিলাম সব রোগের চিকিৎসা আছে, কিন্তু ওই কোন অবস্থায় এলো, কি অবস্থায় এলো সেটার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, মেন আমি যদি তুলনা একটা করতে বলো তাহলে নর্মালে যেটা এখন চলে কেমোথেরাপি, রেডিয়েশন, এগুলো চলে, তো এগুলো সাইড এফেক্টটাও প্রচুর, এবং একটা মানুষকে ভীষণ কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়, পেনের মধ্যে দিয়ে যেতে হয় যখন কেমোথেরাপি বা রেডিয়েশন এগুলো চলে। সেক্ষেত্রে আমাদের আয়ুর্বেদিক চিকিৎসায় এমন কিছু অনেক চিকিৎসা আছে যেগুলোর মাধ্যমে ক্যান্সারটাও কিন্তু আপনার ওই বাত, পিত্ত, কফ, ওই রিলেটেড আমরা লিঙ্ক আপ সবকিছুই হবে। হ্যাঁ, তো ক্যান্সারটা এই ক্ষেত্রে কি হবে, যদি আয়ুর্বেদিক মেডিসিন আমরা করি তাহলে রোগীর যে কষ্টটা অনেক কম হবে, লাইফ স্প্যানটা কিছুটা বাড়বে, সবাইকেই একদিন মরতে হবে, কিন্তু এই যে মৃত্যুর যে যন্ত্রণাটা, আপনি একটা পাথের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেইটা অনেক আপনার লাইভলি হবে, সেটাই আপনি অনেকটাই প্রাণবন্ত থাকবেন। একদম যে মানে কি বলবো, একটা কেমো পেশেন্টের যে অবস্থাটা হয় সেইটা আপনার হবে না, আপনার লাইফস্টাইলকে খুব একটা হ্যাম্পার করবে না। আর তার চেয়েও বড় কথা, কোন স্টেজে আসছেন, কোন এজে আসছেন, এই ফ্যাক্টরগুলো একদমই ম্যাটার করে। এই ফ্যাক্টরগুলো ম্যাটার করে। মানে এরও ট্রিটমেন্ট আছে আয়ুর্বেদে? ট্রিটমেন্ট আছে সবেরই, কিন্তু কোন ফ্যাক্টর, এবার শুধু একটা কথা বলি, অ্যাপেলের যে ফাউন্ডার স্টিভ জবস, উনার প্যানক্রিয়াসে ক্যান্সার হয়েছিল। আচ্ছা, হ্যাঁ, তো উনি কিন্তু আয়ুর্বেদ চিকিৎসাই করিয়েছিলেন। আচ্ছা, এটা তো একদম আননোন একটা ফ্যাক্ট ছিল। এটা জেনারেলি পাবলিকলি এটাকে খুব একটা হাইলাইট করা হয় না। অ্যাকচুয়ালি এই সাকসেস স্টোরি গুলো সেইভাবে আমাদের হাইলাইট হয় না। হ্যাঁ,
মানে এবং আমরা যেটা একটা ওয়েস্টার্ন কালচার ফলো করি, আপনার কিন্তু ওয়েস্টার্ন কালচারে আয়ুর্বেদের ডিমান্ডটা অনেক বেশি আমাদের দেশের থেকে, এবং সেখানে এটা আয়ুর্বেদের চিকিৎসাটা অনেক বেশি কস্টলি, অনেক বেশি কস্টলি। ওভারভিউতে যদি বলি আমি, আয়ুর্বেদটা কি অন্যান্য মেডিসিনাল ট্রিটমেন্টের থেকে বেশি কস্টলি হয়, বা মানে কস্টের ডিপেন্ড করে। আচ্ছা, কারণ আমাদের আয়ুর্বেদে ওষুধের রেঞ্জটা প্রচুর, ওষুধের রেঞ্জটা আমাদের প্রচুর, আমাদের লিমিটেড ওষুধ না, আমাদের প্রচুর ওষুধের রেঞ্জ। যেমন আমাদের কাষ্ঠ ঔষধি আছে, রস ঔষধি আছে। রস ঔষধি বলতে কিছু মেটাল রিলেটেড, মানে সোনা, রূপো, হিরে, এগুলো আমাদের এগুলো মেডিসিন হিসেবে ইউজ হয়। এগুলো মেডিসিন হিসেবে ইউজ হয়। মেটালস গুলো মেডিসিন হিসেবে ইউজ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো এলিমেন্ট গুলো এগুলো হয়। তো সেটা কি রোগ কি তার উপর একটা আমার এটা খুব ইন্টারেস্টিং একটা কথা, মানে একটা আমার এক্সাম্পল দিন যেখানে অ্যাজ একটা মেটাল কোনো একটা রোগ ট্রিটমেন্ট করাতে কাজে লাগে। যেমন আপনার হীরক ভস্ম ক্যান্সারের একটা ভালো ওষুধ। আচ্ছা, ডায়মন্ড ডাস্ট। ডায়মন্ড ডাস্ট। এবার ডায়মন্ড ডাস্ট বলতে আমরা যেটা একটা ডায়মন্ড পাথরে তাকে ডাস্ট করে দিলাম, ঘটনাটা সেটা না। ভস্ম করারও অনেক রকম প্রিপারেশন আছে, অনেক রকম একটা তার সিরিজ আছে, সেগুলোর মধ্যে দিয়ে গেলে তবে ভস্ম। কতটা ইন ডিটেইল রিসার্চ করা হয়েছে? জেনারেলি আপনাকে যদি সুস্থ থাকতে হয় তাহলে আপনাকে 3টে প্রোটোকল মানতে হবে। এক তো ডেইলি লাইফস্টাইল, সিজনাল লাইফস্টাইল, হ্যাঁ, আর তার সাথে আপনি বডি পিউরিফিকেশন। যদি আপনি বছরে একটা করেও যদি আপনি সিজনাল করেন পিউরিফিকেশন, তাহলে আপনার অনেক রোগ হবে, অনেক রোগ হবে। প্রিভেনশন হিসেবে এগুলো করাই যেতে পারে। মানে এটা কি বলতে পারা যায় যে পঞ্চকর্মের মধ্যে যদি মানে এই 5টা প্রসেসের মধ্যে যেটা প্রেফারেবল হয় ফ্রম দ্য আয়ুর্বেদিক ডক্টর, এটা করলে কি আমাদের ইমিউনিটি বেটার বিল্ড আপ হয়, মানে ইমিউনিটি বুস্ট আপ হয়? ইমিউনিটি ওইভাবে ডিরেক্ট তো বুস্ট আপ আপনার বলা যাবে না যে ডিরেক্ট বুস্ট আপ হলো। আপনার কোনো ইমব্যালেন্স হয়েছে শরীরে, ইমব্যালেন্স তো আমাদের হবেই, হ্যাঁ, সেই ইমব্যালেন্সটাকে যদি আপনি ব্যালেন্স করেন তাহলে তো আপনার সব জিনিসটাই ব্যালেন্স থাকবে। সুতরাং একদিক থেকে বলতে গেলে ইমিউনিটিও বুস্টার হবে, তখন বডি নিজের বেস্ট থাকতে পারবে। একদমই তাই। এখানে তো শুধু ব্যালেন্সিং এর ব্যাপার। আপনি যখন জিনিসটাকে ব্যালেন্সে রাখছেন তখন তো আপনার সবকিছুই বাকিগুলো পরপর অটোমেটিক ঠিক থাকবে, তাই না? যখন ডিসব্যালেন্স হচ্ছে তখনও কিন্তু পরপর অটোমেটিক খারাপ হতে থাকছে, আর যখন ব্যালেন্সে থাকছে তখন কিন্তু অটোমেটিক সবগুলো ভালো থাকছে। হ্যাঁ, তো আপনি যেরকম বললেন যে দিনচর্যা ঠিক থাকতে হবে, ঋতুচর্যা ঠিক থাকতে হবে, তো দিনচর্যা ঋতুচর্যা নিয়ে আমাদের মানে এটারও উল্লেখ আছে আয়ুর্বেদের। একদম, আপনি সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে শুতে যাওয়া অবধি আপনার কি কি করা উচিত, কি কি করা উচিত না, সব লেখা আছে, সমস্ত লেখা আছে। আচ্ছা, ওটাও আবার সেকশন ওয়াইজ কার বাদ? হ্যাঁ, সেটা তো কিছুটা সেকশন ওয়াইজ, কিন্তু জেনারেল কিছু প্রোটোকল আপনার আছে, জেনারেল কিছু প্রোটোকল আছে। তো হ্যাঁ, যেরকম আপনি বললেন যে এই ফিজিক্যাল এলিমেন্টগুলোর মোটামুটি ট্রিটমেন্ট সবগুলোরই পসিবল ইয়েতে আয়ুর্বেদে। মেন্টাল ইলনেস নিয়ে আয়ুর্বেদের কি পার্সপেক্টিভ? মেন্টাল ইলনেসও আছে। সেক্ষেত্রে মেন্টাল ইলনেস আগে জানতে গেলে জানতে হবে মানুষ প্রকৃতিটা কি। যেমন এতক্ষণ সত্য রজতম বাদপিত্ত কফ বলছিলাম, শারীরিক প্রকৃতি, সেরকম কিন্তু মানুষ প্রকৃতিও আছে, সত্য রজতম। আচ্ছা, হ্যাঁ, আরো ডিটেলস আসছে। সাত্ত্বিক হয়, কেউ রাজসিক হয়, রাজসিক যারা তারা ভোগ বিলাস, আচ্ছা, জিনিসে বেশি একটা ম্যাটেরিয়ালিস্টিক হয়। হ্যাঁ, তমগুণ হয়, মানে যারা তামসিক, তারা আমরা যেটা এখন চলতি কথা বলি ল্যাদ খাওয়া, মানে ভীষণ ওই রকমের তমগুণ, এবং তার সাথে মদ মাংস এই ধরনের খাবার টাবার খায়, বেশি ওগুলো প্রেফার করে। সাত্ত্বিক যারা, মানে আমরা তো সাত্ত্বিক বলতে এখন সাধুদেরকে বোঝাবার চেষ্টা করি, অ্যাকচুয়ালি মানুষের মধ্যে সেগুলো থাকে, প্রত্যেকের মধ্যে আবার তার কম্বিনেশন আছে, এইগুলো চলে। তো মানসিক হেলথেরও সম্ভব। যেমন আমাদের সব থেকে বড় কথা মেন্টাল বুস্টার বলে কিছু জিনিস থাকে, যেমন যষ্টি মধু, ব্রাহ্মী, শঙ্খপুষ্পী, এগুলো আপনার মেমোরিকেও এনহ্যান্স করে। ছোট বাচ্চাদের যদি আমরা এগুলো খাওয়াই, ছোট বাচ্চা না বয়স্করাও খেতে পারে, যে কোনো এজেই খেতে পারে, তাহলে কিন্তু মেন্টাল যে আমরা বুদ্ধি, ধীতি, স্মৃতি, এগুলো কিন্তু আপনার ইমপ্রুভমেন্ট হবে। এগুলো ইমপ্রুভমেন্ট হবে, মানে ওভারঅল একটা ইমপ্রুভমেন্টের আইডিয়া বলা আছে। এটা হলো যার রোগ নেই তাকে আপনি খাওয়াচ্ছেন যাতে সে আরো বেটার হয়, ঠিক আছে, কিন্তু যখন রোগ আছে তখনও কিন্তু করা যেতে পারে। মানে এই যে যেগুলো প্রবলেম এখন দেখা যাচ্ছে, এপিলেপসি বা এডিএইচডি, এপিলেপসির, হ্যাঁ এডিএইচডিরও আছে, এপিলেপসিরও আছে। এপিলেপসির যেটা একটা খুব সমস্যা, আমি একটা আমার নিজেরই সাকসেস স্টোরি, হ্যাঁ আমি ওটা জানতে চাইছিলাম এগুলো করছি। মানে আমারই একজন ছিলেন যার কি বলবো, যখন ফিট হয়েছিল, এপিলেপসি তো ফিট হয়ে যাওয়াটা তো খিচুড়ি হয়ে যায়, আর মডার্ন সায়েন্সে যে ট্রিটমেন্টটা হয় তাতে লাইফ লং ওষুধ খেয়ে যেতে হয়, এবং সেই ওষুধগুলোর একটা খুব বাজে সাইড এফেক্ট আছে। বাজে সাইড এফেক্ট বলতে আপনার লিভারটাকে তো খারাপ করছেই আস্তে আস্তে, তার সাথে ওই ওষুধগুলো বন্ধ করাটা যায় না,
এবং আপনার মেমোরিকে ডাল করতে থাকে, আপনার যে ইন্টেলিজেন্স সেটাকে ডাল করতে থাকে ওষুধগুলো। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের মানে মানস রোগের অনেক চিকিৎসা আছে, যেমন আপনার শিরোধারা। শিরোধারা দেখবেন খুব কমন, এখন এয়ারপোর্ট বা যে কোনো জায়গায় একটা ছবি হিসেবে দেওয়া হয়, একটা মানুষ বিছানায় শুয়ে আছে আর তার উপর মাথায়, যেমন আমরা তুলসী গাছে জল দিই ফোঁটা ফোঁটা করে আচ্ছা। বৈশাখ মাসে, সেরকম মাথায় দেওয়া হয়। ওটার নাম শিরোধারা? ওটার নাম হচ্ছে শিরোধারা। ওটা কি ট্রিটমেন্টে কাজে লাগে? এটা যে কোনো মেন্টাল, আচ্ছা, ওটা মেন্টাল ইলনেসের? আচ্ছা মেন্টাল ইলনেসে, আচ্ছা। এমনকি এটা ইনসমনিয়াতেও ভীষণ ভালো কাজ করে শিরোধারা। আচ্ছা, ওটাতে কি কি দেওয়া হয় যেটা পরে লিকুইড? শিরোধারাতে এবার কি আপনার রোগ আর রোগী তার উপর ডিপেন্ড করে, কখনো ওখানে তেল দেওয়া হয়, কখনো আপনার বিভিন্ন ওষুধের কাঠ, মানে বিভিন্ন ওষুধকে আর কি সেগুলোকে ফুটিয়ে তার কাজ করে সেই নির্যাসটা দেওয়া হয়, কখনো তক্রধারা দেওয়া হয়। তক্র বলতে যার মেন ইনগ্রেডিয়েন্টস কিন্তু দই। তো সেটা ডিপেন্ড করে কি দেওয়া হবে, কেন দেওয়া হবে, সেটা পেশেন্টের উপর। বিভিন্ন শিরো লেপ আছে, সেইগুলো দেওয়া হয়। এছাড়া আপনার কিছু অগ্নিকর্ম আছে, সেগুলো করা হয়। আচ্ছা, তো সেই পেশেন্টের কিন্তু, যে পেশেন্টের কথা প্রসঙ্গে এটা উঠলো, সে কিন্তু আজ 15-20 বছর হয়ে গেল, এখনো অব্দি তার শেয়ার ফিট হয়নি। এটা আমার কাছে একটা বিরাট বড় বাপরে। অ্যাচিভমেন্ট। আচ্ছা, ওনার এপিলেপসি ছিল? এপিলেপসি ছিল। আচ্ছা, তো এখনো অব্দি বাপরে। এটা আমার কাছে একটা পার্সোনালি, আমার কাছে একটা বিরাট বড় আছে। হ্যাঁ, এটা সিরিয়াসলি, মানে যেহেতু যে যখন খুশি ফিট হয়ে যাচ্ছে, ঘুমের মধ্যে ফিট হয়ে যাচ্ছে, এবং যার বাড়িতে এই ধরনের পেশেন্ট থাকে, তার বাবা মা জানে যে কত কতটা কষ্টে tense, থাকে, যে আমার যখন তখন মেয়েটা হয়ে যেতে পারে। যখন তখন হয়ে যাবে। তো এপিলেপসি এতটা কিউরেবল, যেটা ইভেন, আর এটাতে কি মেডিসিনটা অফ করা হয়ে গেছে? অ্যালোপ্যাথি মেডিসিন তো বহুদিন আগে, এখন তো কোনো মেডিসিনই খায় না। হ্যাঁ, ওটাই বলতে চাইছি। খায় না, আয়ুর্বেদিকও খায় না। আচ্ছা, মানে ওটাকে এখন আর কিছুই খায় না। ডিসকন্টিনিউ করা যায় আয়ুর্বেদে, হ্যাঁ, যেটা ইয়েতে লাইফ লং কন্টিনিউ করতে হয়। না আয়ুর্বেদে তো বলাই আছে, যখন আতুর অবস্থা হবে তার জন্য ওষুধ, সারা জীবনের জন্য তো ওষুধ নয়। ওয়াও, এটা অনেক বড় ডিফারেন্স আর একটা। পরম ওষুধ তো আপনার আহার, হ্যাঁ, খাবারটাই তো আপনার মেন ওষুধ। আচ্ছা, ওইখানে চেঞ্জগুলো করতে হবে। খাবারে কিছু চেঞ্জ করতে হবে, অনেক কিছু চেঞ্জ, মানে লাইফ লং আপনাকে খেয়ে যেতে হবে, এরকম কোনো ব্যাপার। আর 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 কোনো সাকসেস স্টোরি যেরকম যেটা যেটা এক্সুয়ালি ক্যান্সার নিয়ে বলছিলাম, স্টিভ জবস উনি নিজে কিন্তু ওনারটা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করিয়েছেন। তাতে কিন্তু উনি যে পুরোপুরি ঠিক হয়ে গেছেন কিনা সেটা আমি বলতে পারবো না, তবে এটা আমি বলতে পারি যে ওনার লাইফ স্প্যান বেড়েছে, এবং যে একটা কষ্টের মধ্যে দিয়ে যায় সেইগুলো উনি নিশ্চয়ই ওভারকাম করেছেন আয়ুর্বেদিক ট্রিটমেন্টে। আমার নিজের একটা লাং ক্যান্সার পেশেন্ট ছিল। লাং ক্যান্সার না, ঠিক তো হবে না। লাং ক্যান্সারের যে প্রবলেম গুলো, একটা ভীষণ কষ্ট তো থাকে, এবং তারপরে অ্যাকচুয়ালি উনার ওয়াইফ যে, তারও ক্যান্সার হয়েছিল, তো তাকে কেমো দিতে হয়েছিল, যেমন প্রোটোকল। তো উনি সেইটা নিতে পারেন না, উনার ওয়াইফের হয়েছিল যখন, এবং উনার ওয়াইফও মারা যায়, কারণ ক্যান্সার হয়েছে, মারা তো যাবেনি। ডিপেন্ড করছে কত বছর আপনি সেটাকে, আয়ুটাকে লেন্দি করা যাবে, কিন্তু মারা যাবেন না সেটা তো না। তো সেই জন্য উনি কেমো নিতে চান, রিফিউজ করেছিলেন। আমি প্রথমে বলেছিলাম যে আপনি কেমোই নিন, তখন বললো যে না, আমি নেবো না, আপনি করলে করুন, নাহলে দরকার নেই। ঠিক আছে, তাহলে যেমন যা বলবো তেমন করুন। সেই ভদ্রলোক আমার কাছে এসেছিল বোধ হয় 74 বছর বয়সে। হ্যাঁ, সে 4.5 বছর বেঁচে ছিল। মারা যাওয়ার 6 মাস আগেও সে নিজে যাত্রা করেছে। হ্যাঁ, এতটা উনি লাইভলি ছিলেন, এতটা লাইভলি ছিলেন। লাস্ট 2-3 মাস একটু মানে ওই যে সক্ষম ব্যাপারটা নিজের, সেইটা একটু লাস্ট 2-3 মাস অতটা করতে পারেননি, তবে উনি পিসফুলি মৃত্যুটা হয়েছে, মানে কষ্ট ভোগটা কম হয়েছে, শারীরিক যন্ত্রণা, মানসিক যন্ত্রণা এইগুলো কম হয়েছে, আর নর্মাল লাইফস্টাইলের মধ্যে থাকতে পেরেছেন। 74 ইয়ার্স, 74 ইয়ার্স এসেছিলেন। বাপরে, অনেক বড়, এটা একটা অ্যাচিভমেন্ট আপনার। হ্যাঁ, এটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। এটা একটা ইভেন দ্য এপিলেপসিটাও যখন এত ট্রিট করা পসিবল, মানে এইগুলো যদি আমরা মানে পাবলিকলি প্রেজেন্ট না করি, তাহলে তো শুনলে কেউ এত বিশ্বাসই করবে না। একদমই তাই। এগুলো যেহেতু আমাদের কনসেপ্ট নেই, হ্যাঁ, তো সেই জন্য লিভার, এখন তো আপনার কি বলে, লিভার ম্যাক্সিমাম জনেরই ফ্যাটি লিভারের প্রবলেম। আমাদের যা ফুডের খাবার হ্যাবিট, ফুডটার হ্যাবিট এত বাজে হয়ে যাচ্ছে, ফ্যাটি লিভার। এবং এসজিওটি, এসজিপিটি অনেক হাই, এরকম পেশেন্টও আপনার যখন অ্যাকচুয়ালি আমাদের কাছে কখন আসে, যখন মোটামুটি রিফিউজ হয়ে যায় বিভিন্ন জায়গা থেকে, তখন আমাদের কাছে আসে। এটা একটা খুব খারাপ লাগার জায়গা। যদি প্রথম অবস্থায় আসে, আমাদের জন্য ইজি হয়, তার জন্য ইজি হয়, ট্রিটমেন্টটাও জলদি হয়, সবকিছু। আচ্ছা, আপনার প্রফেশনাল যে আমি ডেজিগনেশনগুলো দেখেছি, তার মধ্যে একটা আছে ডায়াবেটিস রিভার্সাল এক্সপার্ট,
বাই মাধববাবু এইটা নিয়ে যদি একটু বলেন যে ডায়াবেটিসটা কি, রিভার্সাল কি, ব্যাপারটার আইডিয়াটা কি? অ্যাকচুয়ালি ডায়াবেটিস তো একটা মেটাবলিক ডিসঅর্ডার থেকে হয়, তার মানে এটাও খাবার রিলেটেড ব্যাপারটাই। আহারটা যদি আমরা ঠিক করি তাহলে কিন্তু ডায়াবেটিসটা অনেকটাই কন্ট্রোল হবে। এর মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখন কিন্তু বিশ্বে 6 জনের মধ্যে একজন ভারতীয় ডায়াবেটিস আছে। আচ্ছা, এবার খুব common আছে। খুব কমন এবং এটা র্যাপিডলি বাড়ছে। এবং ডায়াবেটিসকে ভাগ করতে গেলে টাইপ 1 টাইপ 2 দুটো বাংলা। তার মধ্যে টাইপ 2টাই মেনলি আপনার যেটা হচ্ছে সেটা টাইপ 2 আপনার মোটামুটি 40 এরকম এজে শুরু হয়। টাইপ 1টা আপনার ইনসুলিন, টাইপ 1 যাদের তাদের ইনসুলিনটা তৈরি হয় না, সেটা আলাদা। আচ্ছা, টাইপ 2 যাদের ইনসুলিন তৈরি হয় কিন্তু ইনসুলিন প্রপারলি কাজ করতে পারছে না। আচ্ছা, মানে তৈরি হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ওটা টাইপ 2 বলে, মানে ফাংশন হচ্ছে না। হ্যাঁ, আর টাইপ 1 এর ক্ষেত্রে তৈরিই হবে না। আচ্ছা, এইটা হচ্ছে বেসিক ডিফারেন্স। হ্যাঁ, এরপর তো অনেক কিছুই আছে, সেগুলোতে আর যাচ্ছি না। এবার ডায়াবেটিসটা আপনার এমন একটা রোগ যেটা আপনার দীর্ঘদিন থাকে। একটা মানুষের মিনিমাম তার লাইফ স্টাইলে 20-25 বছর ডায়াবেটিস থাকছে এবং সমস্ত অর্গানকে এফেক্ট করে, চোখ থেকে শুরু করে সমস্ত কিছু। ডায়াবেটিক রেটিনোপ্যাথি, পায়ে যদি যায় ডায়াবেটিক ফুট আলসার, এবং তার সাথে আপনার হার্টের প্রবলেম তৈরি করবে, সমস্ত কিছু প্রবলেম আপনার তৈরি করবে ডায়াবেটিস যদি থাকে। তো আমাদের যেটা রিভার্স বলতে আর মডার্ন সায়েন্সের ক্ষেত্রে যেটা ব্যাপার যে আপনার ডায়াবেটিস হলো মানে আপনাকে কিন্তু লাইফ লং আপনাকে ওষুধ খেয়ে যেতে হবে এবং সেই ওষুধগুলো বাড়তে থাকবে। ওখানে কি হয়, আপনাকে আজকে সুগারের ওষুধটা খেলেন বলে আপনার কিন্তু রক্তে সুগারের মাত্রাটা কম দেখাচ্ছে যখন আপনি পরীক্ষা করলেন, কিন্তু আপনি 2 দিন অফ করে দেখুন সেম না, বেড়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, এই জন্য কি হয় যে প্রথমে ধরুন আপনার ওষুধের যে ডোজ থাকে সেটা উত্তর বাড়তে থাকে। কারণ একটা মানুষ তো 20 বছর মিনিমাম ডায়াবেটিক থাকতে, 40-44 এর মধ্যে সেই ডায়াবেটিস ধরা পড়ছে। এবার আমি যদি 65ও মিনিমাম লাইফস্টাইল ধরি তাহলে তো তাকে 20 বছর খেতে হচ্ছে এবং সেগুলোর কিন্তু ওষুধগুলোরও অনেক সাইড এফেক্ট আছে। আচ্ছা, সেজন্য দেখা যায় ম্যাক্সিমাম ডায়াবেটিস পেশেন্টের লাস্টে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হয়, মানে তার কিডনি খারাপ হয়, ডায়ালিসিস করাতে হয়। হ্যাঁ, এটা খুব কমন। এটা খুব কমন। এখন ম্যাক্সিমাম ঘরে ঘরে দেখতে পাবেন যে যাদের বা হসপিটালে যে ডায়ালিসিস চলছে, হিস্ট্রি নেবেন যে ডায়াবেটিস ছিল, একদমই তাই। তো সেক্ষেত্রে আমাদের যেটা মাধববাগ হচ্ছে একটা সংস্থা, হ্যাঁ, তো সেখানে ডায়াবেটিস, হার্টের বিভিন্ন ডিজিজ রিপ্লেস করা হয় আয়ুর্বেদের মাধ্যমে। বিভিন্ন পঞ্চকর্ম, বিভিন্ন চিকিৎসা আছে, সেই মাধ্যমে রিপ্লেস করা হয়। তো আমাদের মূল থিমটা হচ্ছে আমরা ডায়াবেটিসকে কিভাবে রিভার্স করব না, আমরা প্রথমে ডায়েটে ফোকাস করব। ঠিক আছে, ডায়েট, পঞ্চকর্ম, বডি পিউরিফিকেশন, হ্যাঁ, তারপর হচ্ছে মনিটরিং, মানে আপনার সুগার কখন কত থাকছে কি থাকছে সেই মনিটরিংটা খুব মাস্ট। মনিটরিং এর পর যদি কেউ অলরেডি অ্যালোপ্যাথি মেডিসিন নিচ্ছে তাহলে তার আস্তে আস্তে ড্রাগগুলো ট্যাপারিং করবো। কেউ যদি অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে আমাদের কাছে আসে, জেনারেলি সেটাই হয়, তাহলে আমরা কিন্তু দুম করে ওষুধটা বন্ধ করতে পারি না। আচ্ছা, আমাদের সেক্ষেত্রে আমাদের ওষুধ চলে ডায়েট যেভাবে আমরা বলি সেভাবে, কারণ তার প্রকৃতি অনুযায়ী, তার সবকিছু অনুযায়ী ডায়েট দিতে হয়। তার ফলে আস্তে আস্তে আপনার ওষুধটা ট্যাপারিং করা হয়। যদি তাকে দীর্ঘদিন ওষুধ খেতেও হয় সেক্ষেত্রে আপনার সাইড এফেক্ট কিছু থাকছে না। এবং ডায়াবেটিসের যে কমপ্লিকেশন গুলো হয়, একদম রেটিনোপ্যাথি থেকে শুরু করে ক্যাটারাক্ট এবং আপনার হার্টের প্রবলেম, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, পা ঝিনঝিন করা, বিভিন্ন রকম কমপ্লিকেশন, সেই জিনিসগুলো আপনার প্রিভেন্ট হয়। আচ্ছা, আর ডায়ালিসিসটা আশা করি লাগবে না। আচ্ছা, মানে অন্যান্য বডি পার্ট গুলো ইম্প্যাক্টেড হয় না খুব একটা? না, খুব একটা ইম্প্যাক্টেড, কারণ আমাদের তো মেইন কাজটাই ব্যালেন্স করা। মেইন কাজটাই তো ব্যালেন্স এটা করা। ফিলোসফিক্যালি অনেকটা ডিফারেন্ট, অনেকটা বেটার। মানে ফিলোসফিক্যালি যদি আমরা ভেবে দেখি ব্যাপারটাকে, শুধুমাত্র রোগটাকে নয়, ওভারঅল বডিটাকে ট্রিট করা। এবং ধরুন ডায়াবেটিসটা কাদের হয়, কফ প্রকৃতির রোগের, কফ প্রকৃতির আচ্ছা, ব্যক্তি যারা, আচ্ছা। তাদের মধ্যে বেশি বেশি হয়। হয়। আচ্ছা। ডায়াবেটিসের রোগীরা কি, আপনি একটা কিছু জিনিস আনতে বললেও সে কিন্তু চট করে উঠতে চাইবে না, এক জায়গায় বসে থাকে স্থির হয়ে, তার মধ্যে কিন্তু কফ গুণগুলো অনেক বেশি থাকে। আচ্ছা, আমাদের এটা আয়ুর্বেদে টাইপ 2 ডায়াবেটিসটাকে কফেজ প্রমেহের সাথে তুলনা করা হয়। আচ্ছা, মানে যতগুলো প্রবলেম অলরেডি মানুষ সাফার করছে সব কিছুর উল্লেখ আছে আয়ুর্বেদে, এত পুরনো হওয়া সত্ত্বেও। হ্যাঁ, আমাদের তো ডায়াবেটিসটা প্রমেহ রোগের মধ্যে পড়ে। প্রমেহের আবার 20 প্রকার ভাগ। বাপরে, এত ডিটেল স্টাডি এতদিন আগে, সেটা যাই হোক, ইট ইজ ব্রিলিয়েন্ট। আচ্ছা, এরপর কিছু কমন ডিজিজ যেগুলো আমরা চারপাশে দেখি সেগুলো যদি নিয়ে কিছু একটা বলেন, মানে সব থেকে কমন ডিজিজ আমরা কি নিয়ে সাফার করছি যেগুলো আপনি এখন মোস্ট অফ দ্য পেশেন্টসকে ডিল করছেন? কমন ডিজিজ বলতে পেটের প্রবলেম তো সবারই থাকবে। পেটে আমাদের পেটটা হচ্ছে মেইন জিনিস।
আমরা যে খাবারটা খাচ্ছি সেটা পরিপাক যদি ঠিকভাবে হয় তাহলে সমস্ত কিছু ঠিকভাবে হবে, মানে আপনার ব্লাড ঠিকভাবে তৈরি হবে, ব্লাডের পরে ধাতু মাংসভেদ সবাই ঠিকভাবে হবে। আর পেটটা আমাদের আয়ুর্বেদে পেটের ওই আমাশয় ওখানটাকে আমাদের অগ্নিস্থান বলা হয়েছে, জঠরাগ্নি। অগ্নি এবার অনেক রকম আছে, আমি সেই ক্লাসিফিকেশনে যাচ্ছি না। হ্যাঁ, অগ্নির স্থান বলা হয়েছে। মানে কি, আপনি যেমন বাইরে একটা খাবারকে প্রসেস করছেন, আপনি তো চালটা চিবিয়ে খাচ্ছেন না, ওকে জল দিচ্ছেন, ফোটাচ্ছেন, তবে ওটা প্রসেস হয়ে একটা ভাত হচ্ছে। সেরকম আপনি যেটা খাচ্ছেন ভাতটা, সেটাও প্রসেস হচ্ছে। হ্যাঁ, প্রসেস হয়ে মানে তার জন্য বিভিন্ন এনজাইম যাচ্ছে, সমস্ত কিছু হচ্ছে, অ্যাসিড সবকিছু হয়ে প্রসেস হওয়ার পর সেটা থেকে আপনার নিউট্রিয়েন্ট গুলো যাচ্ছে শরীরের মধ্যে। তো এই প্রসেসিং এর ব্যাপারটা থাকে। তো অগ্নিটা যদি আমাদের ঠিক না থাকে, মানে আমি বলতে পারি যে মেটাবলিজম যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু সব রোগ হবে। সেজন্য পেটের চিকিৎসাটা আমাদের সব রোগের ক্ষেত্রেই করতে হয়। আর সব মানুষেরই দেখবেন কম বেশি পেটের প্রবলেম আছে। ডিফারেন্ট ওয়েজে আছে, বাট আছে। পেট যদি ঠিক থাকে তাহলে কিন্তু সবকিছু ঠিক থাকবে। আর আমাদের পেট কিন্তু ঠিক থাকে না, সবারই কিছু না কিছু তো প্রবলেম আছে। এক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, ইন ডিটেলস না গিয়ে একদম ঘরোয়া ভাবে আপনার আমলকি, শুট মানে যেটা শুকনো আদা, আচ্ছা, জোয়ান আর সৈন্দব লবণ, এই চারটেকে সমমাত্রায় নিয়ে সেটাকে পিষে নিয়ে সেইটা যদি আপনারা প্রত্যেকদিন 1 চামচ করে খাবার পরে খান, তাহলে কিন্তু এটা আপনাদের শরীরে ব্যালেন্স করতে সাহায্য করবে। ব্যালেন্স বলতে বাত পিত্ত কফের যেটা ডিঅ্যারেঞ্জমেন্ট হয়, এই করতে কিন্তু সাহায্য করবে। এবং আপনার খাবারটা ভালো পরিপাক হবে, মেটাবলিজম ভালো হবে, এবং আপনার যার ফলে বাকি রোগগুলো আপনার প্রিভেন্ট হবে। কারণ পেটই হচ্ছে সব রোগের মূল বলা যেতে পারে। আচ্ছা, এটা দিনে একবার খেতে হবে যেটা বললেন আপনি? দুপুরে রাতে খাওয়ার পরেও খেতে পারে। এটা খেলে আপনার পেটটাও পরিষ্কার হবে, খিদেটাও ঠিকঠাক হবে, সবটাই। এটা একটা মানে ইউজ করে দেখতে পারেন। আচ্ছা আচ্ছা। আর এটা অ্যাকচুয়ালি এখনকার ইয়াং জেনারেশনদের জন্য আমি অনেকের সাথে কথাটা বলে এটা বুঝতে পেরেছি যে সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্টে অনেকের স্লিপ সাইকেলটা বিগড়ে গেছে, যার জন্য ইনসমনিয়াটা খুব কমন এখন ইয়াং জেনারেশনের মধ্যে। তো ইনসমনিয়া ট্রিট করার কিছু ঘরোয়া পদ্ধতি যদি বলতে পারেন। ইনসমনিয়া ট্রিট করার ঘরোয়া পদ্ধতি হচ্ছে, প্রথম কথা মোবাইলের লাইটটা, আমাদের একটা শোয়ার হ্যাবিটটাই খারাপ হয়ে গেছে যে মোবাইল নিয়ে কাজ করতে করতে আমরা শুই। মোবাইলের লাইটটা যখনই আপনার চোখে যাচ্ছে, আপনার তো বডি কি সিগন্যাল দেবে, আপনার জেগে থাকা উচিত, আপনি একটা কাজ করছেন, অ্যাক্টিভিটি করছেন। তো সেইটা তো প্রথম কথা আগে বন্ধ করতে হবে, যে আমি অন্তত শুতে যাওয়ার 1/2 ঘন্টা আগে মোবাইলটাকে অন্য জায়গায় রাখবো, বালিশের তলায় সঙ্গে নিয়ে শোয়া, যেগুলো আমাদের এখন কমন মেল প্র্যাকটিস না, সেই জিনিসটা তো ফার্স্টে করতে হবে। হ্যাঁ, তার সাথে অনেক আমাদের ড্রাগ আছে, হার্বস আছে, যেগুলো কোনো আপনার সাইড এফেক্ট নেই। তার মধ্যে অশ্বগন্ধা আছে, জটামাংসী আছে, ব্রাহ্মী আছে, শঙ্খপুষ্পী আছে। এগুলোর কম্বাইনও বিভিন্ন ওষুধ পাওয়া যায়, সেগুলোও আমরা নিতে পারি। বিভিন্ন রকম তেল আছে, হ্যাঁ, যেগুলো মাথায় লোকাল অ্যাপ্লিকেশন করলেও আপনার খুব সুন্দর ঘুম হবে। তো এগুলো আমরা করতে পারি। আমরা ডিরেক্ট একদম মডার্ন মেডিসিনে না গিয়ে লাইফস্টাইলের মধ্যে দিয়েও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। আর ঘুমানোর টাইমটাও আমাদেরকে কিন্তু মেনটেন করতে হবে, কারণ আমাদের কিন্তু সবটাই তো প্রকৃতি রিলেটেড, মানে ইন্টারনাল প্রকৃতি, এক্সটার্নাল প্রকৃতি। ওইটা ডিসব্যালেন্স হলে তো আপনার সবকিছু ডিসব্যালেন্স হবে। যতই আমরা বলি যে যে যখন উঠছে তার তখন সকাল, কিন্তু অ্যাকচুয়ালটা আপনার শুরু হয়ে গেল। এবার আপনার যদি কাজের প্যাটার্ন অন্যরকম হয়, তাহলে সেটা আপনার জন্য আস্তে আস্তে হ্যাবিচুয়েটেড আপনি হয়ে যাবেন। তার মানে এটা না যে ওটা 100% ঠিক হলো, নেগেটিভ ইমপ্যাক্ট থাকবে, একটা কিছু তো থাকবেই। রাত জাগলে আপনার বডি ইমিউনিটি আস্তে আস্তে কমবে, যারা খুব রাত জাগে সবকিছু ইমপ্যাক্ট করবে, সমস্ত ইমপ্যাক্ট করবে। অন অ্যান অ্যাভারেজ যদি বলি, ওভারভিউ একটা, মানে কটার মধ্যে আমাদের বিছানায় ঘুমোতে চলে যাওয়া উচিত? 10টা অবধি তো বললাম পিত্তর টাইম, 10টার পরেই আপনার। আর কত ঘন্টা মোটা একটা অ্যাভারেজ ঘুম হওয়া উচিত? মিনিমাম 6 ঘন্টা। 6 ঘন্টা প্রত্যেকদিন, মিনিমাম 6 ঘন্টা। আচ্ছা, আর মানে এক্ষেত্রে কিছু তেল অ্যাপ্লিকেশন, অয়েল থাকে, যে অয়েল গুলো আপনি জাস্ট পুরো মাথায় মাখতে হয় না, একটু জাস্ট আপনি দিয়ে দিলেন, 1/2 ঘন্টার মধ্যে আপনি ঘুমিয়েও যাবেন। হ্যাঁ, এবং যে অয়েল গুলো আপনাকে, যে হার্বস গুলো বলছিলাম, যে ব্রাহ্মী, জটামাংসী, শঙ্খপুষ্পী, এগুলো, সেই হার্বস গুলো অয়েলের মধ্যে থাকে। আরো অনেক হার্বস থাকে, তার মধ্যে এইগুলো মেনলি থাকে। তো আপনি যদি ওষুধ খেতে না চান, তো আপনি সেভাবেও আপনি ঘুমাতে পারেন, এবং আপনার স্লিপটা খুব ডিপ হবে। এক্সটার্নাল ইউজেরও অপশন আছে। এছাড়া যদি আপনার খুব বেশি প্রবলেম থাকে, তাহলে তখন শিরোধারা, শিরোলেপ ওই দিকে যেতে হবে। সেটা আপনার কি কন্ডিশন তার উপর সম্পূর্ণ ডিপেন্ড করছে। আচ্ছা, আর আরো দুটো কমন যে কোয়েরি আমাদের কাছে খুব বেশি এসছে, সেগুলো হচ্ছে স্কিন রিলেটেড ইস্যু নিয়ে আর হেয়ার ফল নিয়ে। এই দুটো যদি একটু বলেন।
হেয়ার ফলে বলতে গেলে যেটা আমি বললাম যে পিত্ত প্রকৃতি যদি হয় তাহলে তো তার হেয়ার আর স্কিনের প্রবলেম থাকবে, ঠিক আছে? পিত্ত প্রকৃতি বেশি হলে পিত্ত প্রকৃতির কি হবে, স্কিন তো খুব ফর্সা হয় জেনারেলি এরা, হ্যাঁ, আর একটু কিছু ধরুন একটা মশা কামড়ালো সেটাও ফুলে গেল, আচ্ছা, মানে ইনফ্লামেশনটাও এদের বেশি হয়। তো আমরা কমনলি যেটা করে থাকি, একটাই ফেস প্যাক জেনারেলি তার মধ্যে সমস্ত কিছু দেওয়া থাকলো আর সেটাই ইউজ করছে, কমন প্র্যাকটিসের মধ্যে ইউজ করছে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে প্রকৃতি অনুযায়ী এটাও কিন্তু ইউজ করতে হবে। ঘরোয়া টোটকা হিসেবে যদি আমি বলি, পিত্ত প্রকৃতির যেহেতু ওদের মধ্যে জ্বালা ভাবটা বেশি থাকে, পিত্ত মানে আগুন মানে দাহ, প্রদাহ, বার্নিং সেন্সেশন বেশি থাকবে, একটু কেটে মানে একটা মশা কামড়ালে ইনফ্লেম হয়ে যাবে, তার জন্য এরা যখন একটা ফেস প্যাক ইউজ করবে ঘরোয়া ভাবে তখন তার মধ্যে ঠান্ডা জিনিসগুলো রাখতে হবে। শশা কুলিং এফেক্ট দেবে আমাকে, পুদিনা পাতা কুলিং এফেক্ট দেবে, এই জিনিসগুলো, অ্যালোভেরা, এই জিনিসগুলো আমরা ফেস প্যাক যখন আমরা লাগাবো বা মুখে যখন অ্যাপ্লাই করবো তখন এই জিনিসগুলো আমাদের লাগাতে হবে। বায়ু প্রকৃতির ক্ষেত্রে আমরা কি দিতে পারি, বায়ু প্রকৃতি মানে প্রচন্ড ড্রাইনেস থাকবে, আমাকে তেল একটা দিতেই হবে, কারণ বায়ুকে সব থেকে ভালো বিট করতে পারে তেল। আচ্ছা, ঠিক আছে, সেজন্য আমরা আমন্ড অয়েল দিতে পারি, আমন্ড অয়েল স্কিনের জন্য খুব ভালো। একটা যদি এরকম ফেস প্যাক বানায় যাতে আমন্ড অয়েল থাকবে, মধু থাকবে, হ্যাঁ, আর আপনার রোজ মানে গোলাপের পাপড়ি বা গোলাপের ডাস্ট যদি থাকে, কারণ রোজও একটা খুব কাম এফেক্ট দেয়, মানে রুক্ষতাটা দূর করে, স্নিগ্ধতা আনে, এইগুলো যদি দিই তাহলে সেটা আপনার বায়ু প্রকৃতি যাদের খুব ড্রাই স্কিন তাদের জন্য এটা ঠিক আছে, হ্যাঁ। আর কফ প্রকৃতি এদের সাধারণত আপনার স্কিনে আমার কি লাগবে, এদের খুব ব্রণ ট্রণ বেশি হয়, ব্রণ এই জিনিসগুলো এদেরও কফ প্রকৃতিরও হয়, এদের অয়েল সিক্রেশনটা খুব বেশি হয়, যেহেতু কফ প্রকৃতি স্কিন সবসময় অয়েলি থাকে, এদের স্কিনকে আমাকে কি করতে হবে, ড্রাই করতে হবে, সেক্ষেত্রে মুলতানি মাটি একটা খুব ভালো জিনিস। আচ্ছা, হ্যাঁ, সেক্ষেত্রে আমি এই এক্সেস অয়েলটা বের করার জন্য আমি মুলতানি মাটির ফেসটাকে আপনার দিতে পারি। আচ্ছা, তো এইরকম ভাবে আপনার সব জিনিসটা সবার জন্য নয়, আপনার বন্ধু বললো আমি এই এই দিয়ে ফেস প্যাক মেখেছি রে আমার ঠিক হয়ে গেল, আপনি বললেন আমিও তো এই লাগাচ্ছি আমার কমলো না, ঘুরে ফিরে একই জায়গাতেই আসে। বেস প্রিন্সিপালটা কিন্তু সব জিনিসের জন্য সেম, প্রত্যেকটা ট্রিটমেন্টে। আচ্ছা, আর আর একটু যদি বলেন হেয়ার ফল নিয়ে, হেয়ার ফলটা কিভাবে আমরা একটু ট্রিট করতে পারি? হেয়ার ফলটা ঠিক করতে পারি, আপনাকে প্রথম কথা নুন খাওয়াটা, এক্সেস নুন, যারা হেয়ার ফল যাদের বেশি হয় তাদের দেখবেন এক্সেস নুনও খায়, আচ্ছা, এক্সেস নুনটা বন্ধ করতে হবে। এক্সেস নুনটা এই কারণে বন্ধ করতে হবে যে 6টা রস আছে না, মধুর, অম্ল, লবণ, কটু, তিক্ত, কষায়, এই লবণ রসটা আমাদের পিত্তকে অ্যাগ্রাভেট করে, পিত্ত অ্যাগ্রাভেট হলে কিন্তু হেয়ার ফল হবে, আর স্কিন রিলেটেড ইস্যুগুলো হবে। হ্যাঁ হ্যাঁ, সল্টটাকে আপনি ডিক্রিজ করুন, হ্যাঁ, আর যতটা পারবেন কেমিক্যাল রিলেটেড জিনিস আপনি কম ইউজ করুন। নেচার আমাকে ফোমিং এজেন্ট দিয়েছে, রিঠা। আচ্ছা, রিঠা ফল চেনেন কিনা আমি বলতে পারবো না। শ্যাম্পু আমরা করি কি, একটা ভীষণ সুন্দর ফেনা হয়, আর যেটাই যত ফেনা হয় আমাদের তত ভালো লাগে। রিঠা যদি আপনি ভিজিয়ে রাখেন আগের দিন রাতে, রিঠা, আমলা, শিকাকায়, সেটা আবার ডিপেন্ড করবে যে আপনার কোন প্রকৃতির চুল, তার উপর কিন্তু ডিপেন্ড করবে ওর রেশিও গুলো। আচ্ছা, হ্যাঁ, কারণ শিকাকায় যদি খুব বেশি দেন আর যদি সে বাত প্রকৃতি হয় তাহলে আরো ড্রাই হবে, চুলটা আরো ড্রাই লাগবে। আচ্ছা, হ্যাঁ, তো এইগুলো ডিপেন্ড করবে। তো নর্মালি আপনি রিঠা, শিকাকায়, আমলা অল্প অল্প ভিজিয়ে আপনি সেটা আগের দিন রাতে ভিজিয়ে রাখলেন, পরের দিন ওটাকে আপনি হাতে ভালো করে চটকে যে জলটা হলো সেটা দিয়ে আপনি শ্যাম্পু করুন না। রিঠাতে এত ভালো ফেনা হয়, ফোমিং এজেন্ট, সোপনাট বলে রিঠাকে, প্রকৃতি আমাদের সব দিয়ে দিয়েছে, আমরা শুধু তার প্রপার ইউজটা করবো কিনা সেটা হচ্ছে ব্যাপার। এত ভালো ফোমিং এজেন্ট। আর একটা জিনিস আমি বলবো, একটা মানুষের প্র্যাকটিস করা উচিত, সেটা যে কোনো খাবারের জিনিস বা যে কোনো আপনার প্রোডাক্ট, তার মধ্যে কি ইনগ্রেডিয়েন্টস আছে সেটা দেখা। মানে আপনার এখন এমন ব্যাপারটা হয়ে গেছে, একটা আয়ুর্বেদিক প্রোডাক্ট হিসেবে বিক্রি হচ্ছে যে কোনো কিছুই, তার মধ্যে দেখা যাবে 90% আছে আপনার কেমিক্যাল রিলেটেড জিনিস, তার মধ্যে একটা কিছু আয়ুর্বেদের একটা জিনিস দিয়ে সেটাকেই ভালো করে হাইলাইট করে ছবি দিয়ে তার মধ্যে অ্যালোভেরা তো এখন খুব কমন হয়ে গেছে, হয়ে গেল সেটা আয়ুর্বেদিক জিনিস। কম্পোজিশন যদি আপনি একবার দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন। এটা একটু আমার মনে হয় পড়ে দেখা উচিত, যে যেটা বলছে। তাছাড়াও সবার জন্য তো সেম হবে না,
সবার জন্য তো সেম না। ওটাও- সেই জন্যই দেখবেন একটা তেল, এই এখন যেটা আদিবাসী তেল চলছে, হ্যাঁ খুব ফেমাস বিরাট চলছে আদিবাসী তেল। কেউ বলছে আমার আদিবাসী তেল মেখে খুব চুল হয়ে গেল, কেউ বলছে আমার চুল উঠে গেল। তো সবার জন্য তো সবটা নয়। সবটা নয়। আমি তার জন্য আদিবাসী তেলকেও কখনো খারাপ বলবো না। কার জন্য কি সেটা হচ্ছে ডিপেন্ড করছে। আপনার একই বাড়িতে ধরুন আপনার ফ্যামিলিতেই 4 জন আদিবাসী তেল লাগাচ্ছে, আপনার দেখা গেল খুব চুল হয়ে গেল, কারোর মাথায় দেখা গেল মানে ফুসকুড়ি বা কোনো র্যাশেস বেরিয়ে গেল। তো সেগুলো তো ডিপেন্ড করছে, কারণ ওর মধ্যে তো প্রচুর জিনিস আছে, একটা সিঙ্গেল তো কোনো কিছু নাই না। আমাদের নেচারের উপর ডিপেন্ড করবে ওটা। তাহলে অন অ্যান অ্যাভারেজ যদি আমি একটা ওভারভিউ জিজ্ঞেস করি আপনাকে, যে আমরা শরীর সুস্থ রাখতে সবাই, মানে সবার নিজস্ব কিছু কিছু প্রকৃতি, যেরকম আপনি বললেন সবার জন্য কোনো জেনারেলাইজ রুল হওয়া এরকম সম্ভব নয়, তাও যদি বলি যে কিছু বেসিক রুলস যেগুলো আমরা ডেইলি লাইফে ফলো করতে পারি, যেটার জন্য সবাই একটু বেটার থাকবেন, সেরকম যদি কিছু বলতে চান। একটাই কথা বলবো, আপনি আগে আপনার প্রকৃতিটা জানুন, তাহলে আপনার সুবিধা হবে। হ্যাঁ, আর তারপরে হচ্ছে যেটা বলা আছে আর দিনচর্যা, মানে ডেইলি লাইফস্টাইল, সিজনাল ঋতুচর্যা, মানে সিজনাল আপনি কি খাবার খাবেন না খাবেন এইগুলো আপনি মেনটেন করুন। কারণ আহার হচ্ছে মেন ওষুধ। আমরা যদি আমাদের ডায়েটটা প্রপারলি করি তাহলে কিন্তু আমরা অনেক রোগ থেকে দূরে থাকতে পারবো। হ্যাঁ, আহার, আর যদি আমাদের ঘুমটা ঠিক হয়, আহার নিদ্রা, ঘুমটাও কিন্তু একটা শরীরের জন্য খুবই ইম্পর্টেন্ট জিনিস, শরীর সুস্থ রাখতে সাহায্য করে। তো আহার নিদ্রা যদি আমাদের ঠিক হয় তাহলে কিন্তু আমরা অনেক রোগ থেকে প্রিভেন্ট করতে পারবো। আর যেটা করব, আমাদের এই আহার যদি ঠিক হয় তাহলে আমাদের ইমিউনিটিরও প্রবলেম হবে না। হ্যাঁ, আর ইমিউনিটি ঠিক রাখতে এবং পুরো শরীরকে ঠিক রাখতে, দীর্ঘদিন সুস্থ থাকতে গেলে বছরে একটা করে পারলে আপনারা পঞ্চকর্ম করান, কারণ সবকিছুরই সার্ভিসিং এর দরকার আছে। মানে এটা মানে এই ওয়ার্ডটা ইউজ করা একটু ডিসরেসপেক্টিং হয়ে যাবে, বাট আইডিওলজিক্যালি এটাকে আমরা বলতে পারি যে আয়ুর্বেদটা আমাদের এই হিউম্যান বডি অ্যান্ড হিউম্যান মাইন্ডের একটা ইউজার ম্যানুয়াল, যে আমরা ইউজ করতে জানি না, আমরা যে এত একটা মানে এক্সপেন্সিভ বলবো, হ্যাঁ একটা প্রিসিয়াস হিউম্যান বডি আর হিউম্যান মাইন্ড বললে এটাকে একটু মানে ডিসরেসপেক্ট করা হবে। আমি তাহলে একটা কথা লাস্ট বলি যে হিউম্যান বডি, মাইন্ড, সোল, আচ্ছা, কারণ এটা স্পিরিচুয়ালি কানেক্টেড। হ্যাঁ, শুধুমাত্র এটা এটা ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, ইমোশনাল হেলথ অ্যান্ড স্পিরিচুয়াল হেলথ, এই চারটেকেই কিন্তু কানেক্ট করে। কেমন আছি, ভালো আছি, মানে তুমি কিন্তু ভালো আছো না খারাপ আছো সেটা জাস্ট আমরা একটা সম্ভাষণ করি। আমাদের প্রত্যেকটা কিন্তু একসাথে ইন্টারলিঙ্ক। মন ভালো না থাকলে শরীর ভালো থাকবে না, মনের উপর শরীরের প্রভাব, শরীরের উপর মনের প্রভাব। হ্যাঁ, এই সমস্তটা আছে, তার মধ্যে শরীর মনটা নিয়ে আমরা বেশি নাড়াঘাটা করি। তো ইমোশনাল, স্পিরিচুয়াল, এই চারটে জিনিসই কিন্তু কভার আপ করে। এই চারটে জিনিসে তুমি কিভাবে তোমার জীবনটায় আনবে সেটা কিন্তু কভার আপ করে। কারণ আয়ুর্বেদেই একমাত্র আছে পুরুষার্থ চতুর্বর্গ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এটার এই স্পিরিচুয়াল অ্যাসপেক্টটা কিন্তু খুবই, মানে এই যে কানেকশনটা, যদিও আয়ুর্বেদটাই অলরেডি অনেকটা বেশি মানে অনেক কম ডিসকাশন করা হয় আয়ুর্বেদটা নিয়ে, তারপরে আবার এই আয়ুর্বেদের সাথে স্পিরিচুয়াল যে কানেকশনটা, স্পিরিচুয়ালিটির যে কানেকশনটা, এটা তো আরোই জানা নেই, মানে এক্সিস্টিং আছে বলে অনেকে জানেন না হয়তো। অ্যাকচুয়ালি মনের স্বীকৃতিটাও তো বহু পরে মিলেছে। মানসিক প্রবলেম, মানসিক রোগ, এটা নিয়েও কিন্তু আজ থেকে অন্তত 30 বছর 40 বছর আগেও চর্চা হতো না। বা মানসিক রোগ হলে তাকে একটা অন্য এক ঘরে করে রাখা হতো, এখন তো সেটা ওপেন হয়েছে। মানসিক রোগটাকেও তো আমরা চর্চার মধ্যে আনি, আশা করি এটাও চর্চায় আসবে। স্পিরিচুয়াল কানেকশনটা, এটা নিয়ে অনেক ইনডেপথ ডিসকাশন করা যেতে পারে যে আয়ুর্বেদের সাথে স্পিরিচুয়ালিটির কানেকশনটা কতটা ইনডেপথ এবং কতটা। হ্যাঁ, অ্যাকচুয়ালি সবই তো দেখতে, কারণ তো বললাম আমরা যখন মরে যাব তখনও পঞ্চভূতে লীন হব, আর সবটাই পঞ্চভূত নিয়ে তৈরি। এটাকে আমরা অস্বীকার করার কোনো জায়গা নেই, অস্বীকার করার কোনো জায়গা নেই। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য যদি আপনি বলে দেন যে আপনি আপনার সাথে যোগাযোগ করার কি রাস্তা, আপনার সাথে কি করে দেখা করা যেতে পারে, কেউ যদি আপনার সাথে কানেক্ট করতে পারেন। আমি এখন পুরুলিয়াতে, আপনার পুরুলিয়া আয়ুর্বেদিক ভিলেজ, যেটা চকবাজার শক্তিসংঘ মেডিকেল ইউনিটের যে আয়ুর্বেদিক ইউনিট, আমি মূলত সেখানেই পেশেন্ট দেখি বা সেখানেই আমার সমস্ত কাজকর্ম চলে। ঠিক আছে, তো ওখানে যোগাযোগ করতে পারেন। আর আমরা অনেক সময় 2 মাস 3 মাস পর পর অন্তত চেষ্টা করি একটা করে যাতে ফ্রি ক্যাম্প করা যায়। তো আমরা বিভিন্ন ফ্রি ক্যাম্প করে থাকি, সেগুলোতেও আপনারা আসতে পারেন। হ্যাঁ,
আচ্ছা, আজকের টপিকটা বেশ ইনডেপথ ডিসকাশন হলো আমাদের। আশা করি আপনাদের সবাই শুনে ভালো লাগলো। ধন্যবাদ আপনার আসার জন্য, ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য, এতটা জ্ঞান আমাদেরকে, মানে আমাদের জ্ঞানটা আমরা অনেকটা পার্সপেক্টিভ চেঞ্জ হলো আয়ুর্বেদ নিয়ে এটা জানার পর। আশা করি যারা দেখছেন আপনাদের অনেক হেল্প হয়েছে এটার থেকে, এবং এরপরেও আমরা আশা করি আয়ুর্বেদ নিয়ে আরও অনেক কিছু পাবলিকলি আনতে পারবো, যেগুলো অনেক মিসকনসেপশন আছে সেগুলো ক্লিয়ার করতে পারবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।